চলো স্টার্ট করে দিলাম। দেখো, যেটা আমাদের বলার যে আমাদের ডব্লিউবিপিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো রয়েছে, মূলত আমরা এই পাঁচটাকে ফোকাস করছি, এই পাঁচটা এক্সাম। এছাড়া আরো আছে, মানে আমরা যদি বলে রাখি যে ডব্লিউবিপিএসসি গত বছর মানে ডিসেম্বর 2024-এ ঘন্টা পিটিয়ে রেখে দিয়েছে যে আমরা বেশ কিছু এক্সাম নেব, কিন্তু তারপর থেকে আর কোনো নামগন্ধ নেই। ওবিসি একটা বাহানা নিয়ে বসে রয়েছে, যাই হোক, শুধু তাদের ব্যাপার। যদিও এই পাঁচটা বাদ দিয়ে অন্যান্য এক্সামও আছে, যেমন আমরা যদি বলি যে অডিট অ্যান্ড অ্যাকাউন্টস, কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সবার জন্য না, সবাই পরীক্ষা দিতে পারবে না, বা আমাদের জেনারেল প্রিপারেশনের মধ্যে ওটা কিন্তু আসে না। এই বাকি যেগুলো বলছি এগুলো কিন্তু সবাই, আমাদের মিনিমাম কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিকও আছে, যদিও আমি গ্রাজুয়েশন হিসেবে বলছি, কারণ এখানে ক্লার্কশিপ মাধ্যমিক পরে পাস পরীক্ষাতে দেওয়া যায়। তো আমরা গ্রাজুয়েশনের রেসপেক্টে বলছি, ঠিক আছে, যে আমরা মিনিমাম কোয়ালিফিকেশন যে কোনো রকমের গ্রাজুয়েট হলে সে অ্যাপ্লাই করতে পারে। তো আমি স্ট্রেট ফরওয়ার্ড চলে গেলাম যে আমাদের যে মূলত যে জায়গাগুলোকে বলার। আমি আজকের ক্লাসটা মূলত তিনটে ভাগে ভাগ করছি। আমি আগেই জানিয়েছিলাম ক্লাসটা আজকে হয়তো 10-15 মিনিট একটু বাড়বে। ফার্স্ট আমরা সিলেবাসটাকে নিয়ে পুরোপুরি ডিটেলসে ডিসকাস করছি। সেকেন্ড পার্ট আমাদের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ আমরা যে প্রশ্ন করছি প্রচুর করছি, ফ্রন্ট এন্ড আমরা সবাই দেখতে পাই, যেটা না আমি ডিটেলসে কোনো কিছুতেই যাবো না, কোনো কথাও বলবো না। আমি মূলত আমরা ব্যাক এন্ডটাকে নিয়ে আমরা আজকের কথা বলবো, ব্যাক এন্ড যে কি কাজ করে। থার্ড আমাদের যে সাবজেক্ট রয়েছে রিজনিং, সেই পার্টটাতে আমরা চলে আসবো, সেটাকে আমরা দেখবো আজকে। তো এই হচ্ছে মূলত জিস্ট। নেক্সট যেটা বলার যে তোমরা অলরেডি জানো যে ডব্লিউবিপিএসসি একই রকম একটা ঘন্টা বাজিয়ে রেখেছিল যে 2025-এ আমরা একটা বিরাট কিছু করতে চলেছি, কিন্তু তারপরে আবার ফুস। তো যাই হোক, মানে আমাদের যে সিস্টেমে পরীক্ষা হতো এখনো পর্যন্ত সেইভাবে পরীক্ষা হবে, এটাই নিয়ম। মানে যেভাবে আমাদের পরীক্ষা হচ্ছে, আমাদের কাছে কথা হচ্ছে এটাই, যে যাই হোক না কেন অন্তত টাইমে পরীক্ষা নিক, এটা আমাদের কাছে একমাত্র চাওয়া পাওয়া, বা যাই কিছু বলো না কেন, কিন্তু সেটুকু আমাদের হচ্ছে না। স্টার্ট করলাম। এই পাঁচটা পরীক্ষাকে আমি মূলত আজকের এতে ফোকাস করছি। যদিও আবারও বলছি অন্যান্য পরীক্ষাও কিন্তু রয়েছে। আইডিও, যেটা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার, মানে রেগুলার বেসে পরীক্ষা হয় না, ইরেগুলার পরীক্ষা হয়। 2019-20 এরকম একটা পরীক্ষা হয়েছিল। তো মূলত এটার ক্ষেত্রে মানে এই যে ডব্লিউপিএসসি যে বিভিন্ন রকমের শর্ট নোটিশ পাবলিশ করেছিল, তার মধ্যে কিন্তু এটাও ছিল, এই পরীক্ষাটাও কিন্তু রয়েছে। তো তার জন্য এটাকে নিয়ে আসা। এই যে এখান থেকে দেখো দেওয়া আছে যে সংক্ষিপ্ত প্রকাশের তারিখ 24শে ডিসেম্বর, যেটা বলছিলাম যে গত বছর ডিসেম্বরে এটা করে রেখেছি। তো মোটামুটি আমাদের বয়স সীমা এরকমই থাকে, কম বেশি দু এক জায়গায় পার্থক্য রয়েছে, আমি দেখিয়ে দিচ্ছি। এটা যেমন এই যে এটা বলা আছে, এটা কিন্তু জেনারেলদের ক্ষেত্রে 39 বছর, জেনারেলদের ক্ষেত্রে মনে রাখবে সব ক্ষেত্রে SC ST এরা হচ্ছে 5 ইয়ার্স রিল্যাক্সেশন, আর ওবিসি যারা রয়েছে +3 ইয়ার্স এর রিল্যাক্সেশন পাবে সব ক্ষেত্রে, যে কোনো পরীক্ষা, এটা মাথায় রাখবে। নেক্সট যেটা বলার আমাদের মূল যে জায়গাগুলো এখান থেকে দেখার, সেইগুলো আমরা করব। সব ক্ষেত্রে কিন্তু বলা থাকে যে আমাদের মাধ্যমিকের স্ট্যান্ডার্ড কোশ্চেন হবে সব ক্ষেত্রে, কিন্তু মাধ্যমিকের স্ট্যান্ডার্ড কোশ্চেন অবশ্যই, কিন্তু সেটা অবশ্যই ডেপথে গিয়ে কিন্তু একটু হয়, বিশেষ করে পরীক্ষা অনুসারে। মানে আমাদের যে বিভিন্ন পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষা অনুসারে আমাদের এই আইডিওর একটা আলাদা সাবজেক্ট আছে, বাকি সব সাবজেক্টই মোটামুটি কমন। আমি দেখিয়ে দিচ্ছি কোন জায়গাটা কি আছে। এটা খেয়াল রাখো যে আমাদের যা পরীক্ষা হবে সবই অফলাইন পরীক্ষা, এখনো ডব্লিউপিএসসি অফলাইনেই রয়েছে। তো 100 নম্বরের পরীক্ষা হবে, মোট 100টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা 1 নম্বর করে, আর সময় টোটাল 90 মিনিট। এটার ক্ষেত্রে এই একটাই লিখিত পরীক্ষা, তারপরে কিন্তু ইন্টারভিউ। নেক্সট যেটা বলার এই যে এখানটায় যে আমাদের এই যে এক্সামের যে প্যাটার্ন, যেটা সেটা রয়েছে 75 মার্কস, যেটার মধ্যে কি কি রয়েছে, সায়েন্স, হিউম্যানিটিজ, ইন্ডাস্ট্রিয়াল সেন্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল অফ ওয়েস্ট বেঙ্গল। মানে এক কথা যদি আমরা বলি, এখানে আমরা পাবো জিকে জিএস বলে যা যা রয়েছে, অর্থাৎ নেমলি যদি আমরা বলি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের মধ্যে বায়ো সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, এই সব কিছু পাবে। এর সাথে সাথে এই পার্টটা, এই যে ইন্ডাস্ট্রিয়াল সেন্স আর ইন্ডাস্ট্রিয়াল পোটেনশিয়াল ইন ওয়েস্ট বেঙ্গল, এই পার্টটা কিন্তু আমরা পাবো ওয়েস্ট বেঙ্গল এন্ড ইন্ডিয়া। মূলত ওয়েস্ট বেঙ্গলকে বেশি করে ফোকাস করা হয়, যদিও লাস্ট যে পরীক্ষাটা হয়েছিল যেটা বললাম, সেখানে কিন্তু এই পার্টে মাত্র 3-4খানা কোশ্চেন এসেছিল, 3 বা 4টে বোধহয় কোশ্চেন এসেছিল, কিন্তু সেরকমটা ধরে গেলে হবে না। এটা মোটামুটি একটা ভালো কোশ্চেন আশা করা যায়, যেহেতু পরীক্ষাটাই হচ্ছে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। তো আশা করা যায় মানে আমরা সেইভাবে ধরে বা সেইভাবে প্রস্তুতি নেব, বা এটাকে একটা সাবজেক্ট হিসেবে আমরা গণ্য করবো।
ঠিক আছে, এই সাবজেক্টটা যদি বলো তাহলে মিল রয়েছে কার সাথে, না আমরা এর মধ্যে ইকোনমিক্স পাবো, ইকোনমিক্স জিওগ্রাফি পাবো, আর পাবো যেখানে আমরা বিভিন্ন রকমের যে স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড ইস্যু সেগুলো পাবো, ফিনান্সিয়াল রিলেটেড কিছু ইস্যু সেগুলোকে পাবো, বা কিছু জিওগ্রাফিক্যাল ইকোনমিক এই পার্টগুলো কিন্তু এর মধ্যে রয়েছে মূলত। আমরা যদি বলি যে এর মধ্যে কি কি রয়েছে, আর 25 নম্বর থাকবে আমাদের মেন্টাল এবিলিটি আর অ্যারিথমেটিক, অর্থাৎ যেমনটা আমাদের ডব্লিউবিপিএসসি কোশ্চেন করে, মেন্টাল এবিলিটি এখানে মূলত বেশি থাকে, অ্যারিথমেটিক কম থাকে। অর্থাৎ তুমি ধরে নিতে পারো যে 25টার মধ্যে ওই তোমার 19, 6, 18, 7 এরকম টাইপের একটা রেশিও থেকে যেতে পারে, যেরকমটা হয় ন্যাচারালি। টোটাল 90 মিনিটের পরীক্ষা, টোটাল 100 নম্বরের প্রশ্ন, 100টা কোশ্চেন, 90 মিনিটের পরীক্ষা। এখানে আগে বললাম যে শুধুমাত্র রিটেন টেস্ট, তারপরে কিন্তু ইন্টারভিউ, এই রয়েছে আমাদের টোটাল। আর এখানে এগুলো তো মোটামুটি দেওয়া আছে, এটা শুধুমাত্র গ্রাজুয়েট হলে অ্যাপ্লাই করতে পারবে, অন্য কোনো কন্ডিশন নেই। নেক্সট চলে আসছে ডব্লিউবিসিএস, যেটার জন্য আমরা সবাই অপেক্ষা করে থাকি। এই পরীক্ষাটাকে ধরে নেওয়া হয় যে আমাদের রেগুলার হয়, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না। 2025-এ কবে ফর্ম ফিল আপের ডেট, ভাই আমি জানলে তো খুব ভালো হতো। 2025 অনেক দূরে ভাই, অনেক দূরে, এখনো 2024-এর হয়নি। তুমি 2024 ভাবো, 2025 অনেক দূরে, এখনো 2022-এর রেজাল্ট পাবলিশ করে পারেনি। ঠিক আছে, 2025 অনেক দূরে, দেখতেই পাচ্ছি না। আগে 2024 বের করুক, তারপর তো একটু আমি বলে নি, হ্যাঁ এমনি লেটে রয়েছে। তো ডব্লিউবিসিএস নিয়ে আমরা সবাই মানে উচ্চাকাঙ্ক্ষা, একটা অন্যরকম একটা মেজাজ, প্যাশন, সবকিছু অন্যরকম থাকে। যদিও সেই প্যাশন, সেই মেজাজ গুলো ধরে রাখাটা আমাদের এখন খুব টাফ হয়ে দাঁড়িয়েছে, কিন্তু রাখতে হবে। আবারও বলছি, সময় পাল্টাবে, কোনোদিন সময় এক যায় না, এই বিশ্বাস তোমাকে রাখতে হবে যে রাত যত গভীর হবে সকাল তত কাছাকাছি রয়েছে। জেনে রেখে দিও যে সমস্ত কিছু যার সৃষ্টি রয়েছে তার ধ্বংস আছে। সে যত বড়ই হোক না কেন, আর যত বড়ই হুনু হোক না কেন, যে যার সৃষ্টি রয়েছে তার কিন্তু ধ্বংস আছে। তাই শুধু নিজের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ, এটা ঠিক যে কেউ কেউ হারিয়ে যাবে, এটা ঠিক, কারণ শুধুমাত্র এটা বলে আমি ধরে রাখতে পারবো না, এটা ঠিক যে এখান থেকে একটা না একটা সময় সমস্ত কিছু থাকলেও পেট, নিজের সংসার, নিজের বাবা মা, সেই মুখগুলোর দিকে তাকাতে একটা সময় হারিয়ে যায়, এটা ঠিক। তবে যারা এই সমস্ত কিছু ঝড় বাধা বিঘ্ন উপেক্ষা করে যারা টিকে থাকতে পারবে, তাদের জন্য এই ফিল্ড, এছাড়া অন্য কিছু করার নেই। কারণ আমাদেরকে মেনে নিতেই হবে, এটাই নিয়ম, এটাই সৃষ্টি ধ্বংসের খেলা। গীতাও বলে গেছে পরিবর্তন সংসারের নিয়ম। আমি চলে গেলাম এতে, বিএ সেকেন্ড ইয়ারে পড়ি, তাহলে কি পারবো না এটা গ্রাজুয়েশন বা অ্যাপিয়ার হিসেবে অ্যাপ্লাই করা যায়? একটু আমাকে সময় দাও, আমি বলে নিই, তারপর তোমাদের কোশ্চেন গুলো আমি নিচ্ছি। তো যেটা বলছিলাম যে সিলেবাস বা এটা সবই আসছে এখানে। মূলত আমাদের যে স্টেজ গুলো রয়েছে, প্রিলিমিনারি, তারপরে মেইনস, তারপরে ইন্টারভিউ। মেইনস একটা খুব বড় জায়গা এখানে, বা ডব্লিউবিসিএস এর ক্ষেত্রে মেইনস অনেক বড় ফ্যাক্টর। যতগুলো পরীক্ষার ডিসকাস করছি তার মধ্যে এখানে কিন্তু মেইনসটা খুব বড় ফ্যাক্টর হিসেবে কাজ করে। আমি এক এক করে চলে আসছি। প্রিলিমিনারি পুরোটাই অবজেক্টিভ, কিন্তু মেইনস কিন্তু অবজেক্টিভ ডেসক্রিপটিভ দু রকমের রয়েছে। আমি এক এক করে বলছি। টোটাল 200 নম্বরের কোশ্চেন, আর এটা আমরা জেনারেল স্টাডিজ বলি, কিন্তু এর মধ্যে 8টা সাবজেক্ট আছে নেমলি, কিন্তু 8টা সাবজেক্ট বললেও বেশি আছে। আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। মেইনস আমরা যদি যাই, মেইনস এর মধ্যে আমাদের এই যে অবজেক্টিভ প্লাস কনভেনশনাল, তো এখানে আমাদের 200 নম্বর করে প্রত্যেকটা পেপার। এখানে দেখো এই পেপারগুলো সবার জন্য কমন। পেপার ওয়ান এবং পেপার টু এই দুটো কনভেনশনাল, এগুলো কিন্তু ডেসক্রিপটিভ। অর্থাৎ পেপার ওয়ান, পেপার টু বাংলা ইংলিশ এই দুটো রয়েছে, এগুলো কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ। এগুলো নিয়ে ইংলিশের যে স্যার রয়েছে, ইংলিশের ক্লাস রয়েছে, সেই স্যার ইংলিশে বিস্তারিত আলোচনা করবেন, আমি এখানে যাচ্ছি না। ইংলিশ আর বাংলা ডেসক্রিপটিভ মোটামুটি সেম, অর্থাৎ বাংলা ইংলিশেও ধরো একটা তোমার প্রেসি দেয়, বাংলাতেও দেয়, ওখানেও ইংলিশ টু বেঙ্গল, এখানেও বেঙ্গলি টু ইংলিশ, মোটামুটি সবই একই রকম আছে। তারপরে বলছি, আমি ইংলিশ বাংলায় কোনোটারই এক্সপার্ট ফ্যাকাল্টি নই, তো বোধহয় আমি এখানে বললে ভুল হবে। তাতে করে যিনি এক্সপার্ট ফ্যাকাল্টি আছে তিনি বললে আরো ভালো হবে। আমি শুধু এটুকু বলে যাই যে পেপার ওয়ান, পেপার টু ইংলিশ আর বাংলা ডেসক্রিপটিভ রয়েছে। পেপার 3 থেকে এগুলো সব হচ্ছে অবজেক্টিভ। পেপার 3, পেপার 4, পেপার 5 এবং পেপার 6, এই পার্টগুলো সবার জন্য কমন। অর্থাৎ পেপার 1 থেকে পেপার 4, এই 6 পর্যন্ত সবার জন্য কমন, সবাইকে পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, পেপার 7, 8 হচ্ছে অপশনাল, যারা গ্রুপ এ এবং গ্রুপ বি এর জন্য পরীক্ষা দেবে তাদের জন্য। অর্থাৎ একটা অপশনাল পেপারের উপর পরীক্ষা হবে। বোঝাতে পারলাম? নেক্সট যেটা এখান থেকে বলার, একটা মিনিট আমি রেকর্ডিংটা
একটা মিনিট। হ্যাঁ, তো এই রয়েছে মূলত বলার। ঠিক আছে, আমি এক এক করে চলে আসছি। পেপার 3, 4 এগুলো কি রয়েছে আমি আসছি এক এক করে, তারপরে পার্সোনাল ডিটেলস বা ইন্টারভিউ এগুলো ডিটেলস আমি আসছি। প্রথমে চলে আসি অবজেক্ট, আমাদের প্রিলিমিনারি। প্রিলিমিনারিতে যে বললাম 8টা সাবজেক্ট রয়েছে, 8টা পার্ট রয়েছে, আমি 8টা সেগমেন্ট দেখিয়ে দিই। তারপরে বলছি সাবজেক্ট কোথায় বেশি রয়েছে। ইংলিশ মনে রাখো যে সবসময় আমাদের 1 থেকে 25 নম্বর এই কোশ্চেনটাই আমাদের ইংলিশে থাকে। ঠিক আছে, ইংলিশে 25টা কোশ্চেনই থাকে, অন্যান্য জায়গায় কিন্তু ভ্যারি করে। তো যাই হোক, ইংলিশে 25টা কোশ্চেন থাকবে। দেন জেনারেল সায়েন্স, এর মধ্যে অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই রয়েছে, ইভেন কম্পিউটার, সায়েন্স অ্যান্ড টেকনোলজি সবকিছু এর মধ্যে রয়েছে। দেন রয়েছে কারেন্ট ইভেন্টস, ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স। আমরা এক কথা যদি বলি, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে এই সাবজেক্টটা, স্ট্যাটিক জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। স্ট্যাটিক জিকে কি, কারেন্ট অ্যাফেয়ার্স কি, আমি আসছি। হিস্ট্রি অফ ইন্ডিয়া, আর এই একটা রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটোকেই বলতে পারো হিস্ট্রি হিসাবে। ঠিক আছে, এই দুটোকে হিস্ট্রি হিসেবে বলতে পারো। মূলত এটা হচ্ছে আমাদের মডার্ন হিস্ট্রি, যারা জানো তারা আমার থেকে আরো ভালো বলতে পারবে। যদি হিস্ট্রির আলাদা ক্লাস রয়েছে, তো হিস্ট্রি স্যার এই জায়গাটা আরো ডিটেলসে বলবেন। আমি শুধু বলে রাখি, হিস্ট্রিতেই 50 নম্বর থাকে আমাদের এই প্রিলিমিনারি পরীক্ষা। নেক্সট এখানে দেখো জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল। তাহলে ওয়েস্ট বেঙ্গলে এখান থেকে কিন্তু বেশ একটা ভালো রকমের কোশ্চেন আছে। দেন এখানে রয়েছে পলিটি ইকোনমিক্স। তাহলে এখানে বুঝতে পারছো দুটো আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। মেন্টাল এবিলিটি, এর মধ্যে তোমার রিজনিং এবং ম্যাথ দুটোই কিন্তু লুকিয়ে রয়েছে এই পার্টের মধ্যে, কিন্তু রিজনিং এবং ম্যাথ দুটোই কিন্তু লুকিয়ে রয়েছে। আমি একটা মিনিট সময় নিচ্ছি রেকর্ডিংটা অফ করা, এই আমাকে একটু মাঝে মাঝে একটু অ্যালাউ করবে। তবে হ্যাঁ, আর সেই রকম ভাবে ডিস্টার্ব হবে না। এই যা কিছু হলো হলো, এবার আর সে ডিস্টার্ব হবে একটু 9টার সময়, আবার যখন আমাদের ক্লাসগুলো অন করবে। একটু আমাকে অ্যালাউ করো প্লিজ। তো এই রয়েছে। এবার এখানে যদি আমরা বলি, এই যে জেনারেল সায়েন্সের মধ্যে বললাম ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এখানে দেখতে পাচ্ছ পলিটি ইকোনমিক্স, এখানে আমরা বললাম ম্যাথ, রিজনিং, এখানে আমরা বললাম স্ট্যাটিক যে কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে আমরা যদি সাবজেক্ট এরকম 1, 2, 3, 4 করে লিখতে যাই, তাহলে এরকম প্রায় 10 থেকে 11টা সাবজেক্ট আছে এইখানটায়, শুধু এইখানটায় রয়েছে 10 থেকে 11টা সাবজেক্ট। তার মধ্যে আমরা দুটো হিস্ট্রি পার্ট দেখছি, তো আমরা এটাকে হিস্ট্রি অ্যাক্ট হিসেবে কাউন্ট করছি। হিস্ট্রি পার্টে স্যার আরো ডিটেলস এই জায়গাগুলো বলবেন, ডিসকাস করবেন। সব ক্ষেত্রে 25টা কোশ্চেন, 25 নম্বর করে, 8টা সেগমেন্ট, 25 × 8, 200 নম্বরের পরীক্ষা, এবং 200টা কোশ্চেন থাকবে। টোটাল টাইম হচ্ছে, এটা ভুল লিখেছে, 2 ঘন্টা না, 2.5 ঘন্টা, দ্যাট ইজ 150 মিনিটস। ঠিক আছে, 150 মিনিটস, 150 মিনিটের পরীক্ষাটা। নেক্সট চলে গেলাম। আমরা এখানে এই এগুলো দেওয়া আছে, সিলেবাসের জায়গাগুলো দেওয়া আছে, এগুলোকে দেখার দরকার নেই, কারণ এটা দেখে তুমি খুব একটা কাজে লাগবে না। ইংলিশে যখন হবে, এগুলো নিয়ে আরো ডিটেলসে, মানে পুরো সিলেবাস ধরে ধরে ডিসকাস করবে। তার অ্যানালিসিস, অ্যানালিসিস বলতে সিনোনিম অ্যান্টোনিম থেকে কেমন কোশ্চেন আসে বা কটা কোশ্চেন আসে, ট্রেডিশন, ইডিয়ম ফ্রেজ থেকে কটা কোশ্চেন আসে, গ্রামার থেকে কটা কোশ্চেন আসে, এগুলো সব ডিটেলসে দেখো। ইংলিশে ক্লাসে যখন পাবে, এগুলো বুঝতে পারবে যে আমি কতটা কি বলছি। আমি এই নিয়ে আর গেলাম না ডিটেলসে, সিলেবাসের জায়গাটা। মেইনসে চলে আসি। মেইনস দেখে নাও। তাহলে মেইনসে প্রথমে বললাম যে আমাদের বাংলা, তারপরে ইংলিশ। এই জায়গাটা আমরা শুধুমাত্র বাংলা হিসেবে দেখছি, বাংলা আর ইংলিশ। তো এখানে যে গ্রুপেই যাও না কেন, এই জায়গাটা সবার কমন। দেখে নাও, এই যে এই 6টা সাবজেক্ট সবার জন্য কমন, এটা এই পর্যন্ত সবার জন্য কমন, সবাইকে এই জায়গাটা পরীক্ষা দিতেই হবে। ঠিক আছে, নেক্সট। তাহলে আমরা এই যে আগেই বলেছি, এই দুটো পার্ট হচ্ছে ডেসক্রিপটিভ, এই দুটো পার্ট আমাদের ডেসক্রিপটিভ। তারপরে আসছে জেনারেল স্টাডিজ পেপার 1, আর জেনারেল স্টাডিজ পেপার 2। এই জায়গার মধ্যে রয়েছে তোমার একটা হচ্ছে হিস্ট্রি, জিওগ্রাফি, আর একটা রয়েছে সায়েন্স। ঠিক আছে, এখানে রয়েছে পলিটি ইকোনমিক্স, এখানে রয়েছে অ্যারিথমেটিক আর রিজনিং। 100 নম্বর করে থাকবে অ্যারিথমেটিক, 100 নম্বর রিজনিং, টোটাল 200 নম্বর। এই টোটাল আমাদের সব জায়গায় দেখো 6 × 2 = 1200 নম্বর। নেক্সট অপশনাল পেপার, যেখানে যেখানে তুমি যে কোনো একটা সাবজেক্ট চুজ করতে পারবে। এটা কাদের জন্য? গ্রুপ এ আর গ্রুপ বি এর জন্য। গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু কোন রকম অপশনাল পেপার দরকার নেই। এইখানে তোমাদের 400 নম্বর করে দুটো পেপার থাকবে। ঠিক আছে, তাহলে এখানে আমাদের গ্রুপ এ গ্রুপ বি এর নাম্বার বেড়ে গেল, গ্রুপ সি গ্রুপ ডি এর নাম্বার নেই। আর পার্সোনালিটি টেস্টের মধ্যে গ্রুপ এ গ্রুপ বি 200 নম্বর করে, সি 150 নম্বর, আর ডি হচ্ছে 100 নম্বর। এই হচ্ছে টোটাল আমাদের মার্কস গ্রুপ এ বি সি ডি মিলিয়ে। ঠিক আছে, তাহলে আগেই বললাম এই জায়গাটা সবার জন্য কমন, এই 6টা সাবজেক্ট সবার জন্য কমন, যার মধ্যে বাংলা এবং ইংলিশ এই দুটো ডেসক্রিপটিভ, বাকি সব অবজেক্টিভ এমসিকিউ টাইপের কোশ্চেন। আশা করি একটা মোটামুটি ধারণা পাওয়া গেছে। আমরা প্রিলিতে যে যে সাবজেক্ট পড়েছি তার সবকিছু মেইনসের মধ্যে রয়েছে। কারণ আগেই বললাম যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তারপরে ওদিকে হিস্ট্রি, জিওগ্রাফি,
এদিকে পলিট ইকোনমিক্স, ম্যাথ, রিজনিং। তাহলে বুঝতে পারছো সব সাবজেক্টের মধ্যে কিন্তু ইনক্লুড রয়েছে। এক্সট্রা আমাদেরকে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ পড়তে হচ্ছে, তারপরে কিন্তু আমাদের ইন্টারভিউ। তো এই হচ্ছে টোটাল প্রসেস। এই যে সবকিছু দেওয়া আছে বাংলা ইংলিশ ডেসক্রিপটিভ, এই যেগুলো বলছিলাম দেখে নাও, বাংলা ইংলিশ সবই একই রকম রয়েছে। লেটার রাইটিং, রিপোর্ট, প্রেসি রাইটিং, কম্পোজিশন, ট্রান্সলেশন, সব দেখতে পাচ্ছ একই রকম রয়েছে। স্যার আরো ডিটেলসে তোমাদের সাথে ডিসকাস করবেন। জেনারেল স্টাডিজ 1 রয়েছে হিস্ট্রি জিওগ্রাফি, স্টাডিজ 2 রয়েছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, কনস্টিটিউশন, ইকোনমিক্স যেটা বললাম পেপার 5, আর পেপার 6 হচ্ছে ম্যাথ রিজনিং। এই যে পেপার 6 ম্যাথ রিজনিং। ঠিক আছে, পেপার 7 8 তো আগেই বললাম অপশনাল, তাও শুধুমাত্র এ অ্যান্ড বি এই দুটো গ্রুপের জন্য। পেপার 7 8 অপশনাল পেপার, শুধুমাত্র এ আর বি গ্রুপের জন্য। এরপর কিন্তু আমাদের ইন্টারভিউ, এটা হচ্ছে এমভিআই, এটাও কিন্তু ইরেগুলার পরীক্ষা। এর মধ্যে দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে টেকনিক্যাল আর একটা নন টেকনিক্যাল, দুটো পরীক্ষা হবে। তাই এখানে দুটো তুমি নোটিফিকেশন দেখতে পাচ্ছ। এই যে একটা টেকনিক্যাল, মানে এই যে শর্ট নোটিশ ডব্লিউবিপিএসসি পাবলিশ করেছিল সেই শর্ট নোটিশ, কিন্তু আর কোনো কিছু না। এটা দেখে নাও 27/12, 31/12, মানে বুঝতে পারছো ঘন্টা বাজানোর ডেট গুলো দেখলে বুঝতে পারছো। এখানে দেখলে বুঝতে পারবে একটা হচ্ছে এই যে নন টেকনিক্যাল আর একটা হচ্ছে টেকনিক্যাল, এই হচ্ছে পার্থক্য। দুটোই কিন্তু এমপিআই। তো এই চলে আসছে এই জায়গাটাতে মোটর ভেহিকেল ইন্সপেক্টর। নেক্সট এই যে বললাম যে যেটা যে ডেট পাবলিশ করেছে, এটাও কিন্তু 39 বছর পর্যন্ত বয়স। নেক্সট চলে আসি, এর ক্ষেত্রে আমাদের এর রয়েছে রিটেন এক্সাম, পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ একই রকম যে একটা রিটেন পরীক্ষা হবে এমসিকিউ, আর একটা হচ্ছে পার্সোনালিটি টেস্ট, এই দুটো রয়েছে। টোটাল 200 নম্বরের অবজেক্টিভ টাইপের কোশ্চেন হবে এমসিকিউ, আর হচ্ছে 90 মিনিটের পরীক্ষা। আমরা একবার পুরো এটা দেখে নিই ডিটেলসটা। এই যে দেখে নাও যে এটা কি রয়েছে। আমরা যে আইডিও যেটা দেখলাম, আইডিও যে জিকে দেখছিলাম 75 নম্বর, আর ম্যাথ রিজনিং দেখছিলাম 25 নম্বর। এখানেও দেখো সিস্টেমটা প্রায় একই রকম। পার্থক্য কোথায় রয়েছে বলছি, এই যে জেনারেল স্টাডিজ ইনক্লুডিং হিউম্যানিটিজ, টোটাল 75টা কোশ্চেন থাকবে। এই জায়গায় কি কি সাবজেক্ট বললাম মনে করে রাখবে, এই সব সাবজেক্ট কিন্তু ইনক্লুড রয়েছে। হিস্ট্রি, জিওগ্রাফি, পলিট ইকোনমিক্স, বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, দেন স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই সাবজেক্টগুলো রয়েছে কিন্তু আমাদের এই জেনারেল স্টাডিজ এর মধ্যে। 75টা কোশ্চেন, অ্যাপটিটিউড আর মেন্টাল এবিলিটি 25 নম্বর। এখানে পার্থক্য কোথায়, প্রত্যেকটা কোশ্চেনের মান হচ্ছে 2 করে, অর্থাৎ 100টা কোশ্চেন 200 নম্বরের পরীক্ষা, কিন্তু সময় কিন্তু 90 মিনিট, সময় কিন্তু 90 মিনিটে। ঠিক আছে, এখানে সিলেবাস দেওয়া আছে, আমি এগুলো তোমাদের সাথে শেয়ার করে দেবো, তো আমি ডিটেলসে যাচ্ছি না। এই কারণ অঙ্কের ক্লাস এখানেও রয়েছে, অঙ্কের সময় এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে। মিসলেনিয়াসে চলে গেলাম, খুব ভালো পরীক্ষা, মোটামুটি ডব্লিউবিসিএস এর সমতুল্য হিসেবে দেখা হয়। মানে আমরা একটা বাংলায় প্রবাদ বাক্য বলি না, দুধের স্বাদ ঘোলে মেটানো। তো যাদের ডব্লিউবিসিএস হচ্ছে না, বারবার ট্রাই করছি, কিন্তু আমাদের টার্গেটে কিন্তু এই মিসলেনিয়াসও রয়েছে। তো এই দুধের স্বাদ ঘোলে মেটানোর ব্যাপারটা কিন্তু আমাদের এই পরীক্ষার মধ্যেই কিন্তু মূলত রয়েছে। ঠিক আছে, যে ডব্লিউবিসিএস হচ্ছে না, কিন্তু আমরা মিসলেনিয়াস দিয়ে সেই জায়গাটাকে অনেকটা পোষাতে পারছি। আমি ডব্লিউবিসিএস হতে পারলাম না, ঠিক আছে চলো পাশাপাশি একটা জায়গা। তো মিসলেনিয়াস কিন্তু সেই পরিপূরক একটা জায়গা বলতে পারো, সেই পরিপূরক একটা জায়গা এটা বলতে পারো। ঠিক আছে, চলে আসি মিসলেনিয়াসের ডিটেলসে। চলো, তো এখানেও একই রকম গ্রাজুয়েশন, কিন্তু মিনিমাম কোয়ালিফিকেশন আর আদার্স কিছু নেই। 39 বছর জেনারেলদের জন্য, 5 ইয়ার্স এসসি এসটি, ওবিসিদের জন্য 3 ইয়ার্স। নেক্সট 5 অক্টোবর 2025, এই যে মানে যেটা লাস্ট যে প্রিলিটা হয়ে গেছে, ঠিক আছে, এর তো রেজাল্টও বেরোয়নি। মেন্সের একটা ঘন্টা বাজিয়ে রেখেছিল, আমরা নেব করে প্রত্যেকে পড়তে বসলো, তারপরে ওরা ঘুমিয়ে পড়লো। এই হচ্ছে ব্যাপার। এটা যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গল, আমাদেরকে এটা মেনে নিয়ে চলতে হবে, কিছু করার নেই। নেক্সট যেটা এখান থেকে বলার, আমরা এর ডিটেলসে চলে আসি। আমি আগেই বললাম যে বয়স সীমাটা বা সবই বলে দিলাম, কোয়ালিফিকেশন হচ্ছে গ্রাজুয়েশন, বাকি সবকিছু এর দরকার নেই। এই যে সব ওবিসি হচ্ছে 39 যোগ 3 42, এসসি এসটি হচ্ছে 39 যোগ 5 44। ঠিক আছে, সবসময় জন্য এটা এই এই একই রকমের। নেক্সট চলে আসে এই যে প্রিলিমিনারি। প্রথমে প্রিলিমিনারি, তো প্রিলিমিনারির মধ্যে কি কি রয়েছে দেখে নাও। প্রিলিমিনারির মধ্যে রয়েছে প্রথমে এমসিকিউ। এই যে প্রিলিমিনারি এমসিকিউ স্ট্যান্ডার্ডে কোশ্চেন হবে 200টা কোশ্চেন। ঠিক আছে, 1 ঘন্টা 30 মিনিট, মানে 90 মিনিটের টাইম। এই
আর মেইনস যেটা ফাইনাল পরীক্ষা, এখানে কিন্তু পেপার 1, পেপার 2, পেপার 3, এখানে কিন্তু কি রয়েছে আমি তোমাকে বলে দিই। ডেসক্রিপটিভ বাংলা, ইংলিশ, আর একটা রয়েছে তোমার অ্যারিথমেটিক পার্ট রয়েছে, ঠিক আছে। তো এই টোটাল মিলিয়ে আমাদের 450 নম্বর। নেক্সট পার্সোনালিটি টেস্ট 100 নম্বর। এই রয়েছে আমাদের এই জায়গাটা। বিভিন্ন যে পোস্ট গুলো রয়েছে আমি এগুলো এই জন্য রেখে দিয়েছি, এই যে বললাম দুধের সাথে ঘোলে মেটানো, এগুলো দেখে নিতে পারো। আমি এগুলো ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে, এগুলো আমি ডিটেলসে যাচ্ছি না। আমাদের অলরেডি আমি প্রায় 10 মিনিট পরে শুরু করেছি, তো এগুলো দেখে নিও তোমরা। বা এগুলো নিয়ে বিস্তারিত আবারও আলোচনা করা যাবে, এগুলো এমন না যে আর বলা যাবে না। কোথায় কোথায় এগুলো দুধের সাথে ঘোলে মেটে আমি সময় পেলে ডিটেলসে আবারও বলবো, তোমাদের সাথে আবারও বসবো, তখন বলবো। তো এই মোটামুটি আমাদের মিসলেনিয়াস স্ট্রাকচার। আবারও বলছি, প্রিলিমিনারি, মেইনস, ইন্টারভিউ। মেইনস এর 450 নম্বর, এখানে কিন্তু ডেসক্রিপটিভ রয়েছে, ঠিক আছে, এখানে কিন্তু আমরা ডেসক্রিপটিভ পাবো। নেক্সট চলে আসছি আমাদের ক্লার্কশিপ। এই যে ক্লার্কশিপ যেটা, এটা কিন্তু আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা। একটা মিনিট দাঁড়াও তো। এটা কিন্তু আমাদের মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা, আমি দেখিয়ে দিচ্ছি। যেখানটা ছিলাম, ক্লার্কশিপ, এটা হচ্ছে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা। এখানে এখনো কোথাও দেখতে পাচ্ছি না কোয়ালিফিকেশন। যাই হোক, এটা মাধ্যমিক মাধ্যমিক পাস করলে দিতে পারবে, আমরা যারা গ্রাজুয়েট তারা তো দিতে পারবোই, ঠিক আছে। ক্লারিক্যাল পোস্ট এটা। এখানে কিন্তু পার্ট 1 অবজেক্টিভ টাইপের আর পার্ট 2 ডেসক্রিপটিভ, এই রয়েছে আমাদের। আর কিছু না, আমি দেখিয়ে দিচ্ছি, দুটোরই ডিটেলস দেখিয়ে দিচ্ছি। আর পেপার পার্ট 1 যেটা 100 নম্বরের, পার্ট 2 সেটা 100 নম্বরের, টোটাল 90 মিনিটের পরীক্ষা পার্ট 1, মানে যেটা প্রিলিমিনারি আমরা যেটাকে বলছি, আর পার্ট 2 60 নম্বর। আমি পুরো ডিটেলসে চলে আসছি। এর বিভিন্ন সিলেবাসের জায়গাটা দেওয়া আছে, সিলেবাস দেখার দরকার নেই। আমি বলবো যে তুমি ডব্লিউবিসিএস কে টার্গেট করো। তুমি টার্গেট করছো কাকে? ডব্লিউবিসিএস। ডব্লিউবিসিএস টার্গেট করলে অন্য কোনো পরীক্ষার প্রিলিমিনারি, মেইনস ভাবার দরকার নেই। আমাদের যে একটু আগে আমি যেটা বললাম যে মিসলেনিয়াসের যে রয়েছে, ডেসক্রিপটিভ রয়েছে, ইভেন আমরা এই ক্লার্কশিপের মধ্যেও ডেসক্রিপটিভ পাবো। তো তুমি ডব্লিউবিসিএস এর বাংলা ডেসক্রিপটিভ আর ইংলিশ ডেসক্রিপটিভ যদি পড়ো, তাহলে মিসলেনিয়াসের ডেসক্রিপটিভ নিয়ে ভাবার দরকার নেই, ক্লার্কশিপের ডেসক্রিপটিভ নিয়ে ভাবার দরকার নেই। বা অন্যান্য যে সমস্ত পরীক্ষার কথা বললাম, তা আইডিও, এমভিআই, ওদিকে মিসলেনিয়াস, ক্লার্কশিপ, এদেরও যে প্রত্যেকটা প্রিলিমিনারি হবে, সেটাও আমরা যদি ডব্লিউবিসিএস কে টার্গেট করি, তাহলে আমাদের অন্য পরীক্ষা নিয়ে ভাবার দরকার নেই। এবং সবসময় এটাই নিয়ম যে তুমি টার্গেট করো ডব্লিউবিসিএস। আবার তুমি ধরো স্টাফ সিলেকশন কমিশনে যাচ্ছ, আমি বলবো তুমি টার্গেট করো সিজিএল। তুমি ধরো ব্যাংকের পরীক্ষা দিতে যাচ্ছ, তুমি টার্গেট করো আইবিপিএস, পিও। তাহলে তোমার এরকম ভাবে বেস ধরে রাখা হয়। কারণ কি, তুমি যদি ভাবো যে আমি আইডিওর জন্য প্রিপারেশন নেব, আমি মিসলেনিয়াস এর জন্য প্রিপারেশন নেব, আমি এমবিআই এর জন্য প্রিপারেশন নেব, তাহলে কখনো হবে না। তুমি সবসময়ের জন্য টার্গেট করো ডব্লিউবিসিএস। তোমার মিনিমাম কোয়ালিফিকেশন গ্রাজুয়েট, তুমি টার্গেট করো ডব্লিউবিসিএস। হোক না তোমার চাহিদা রয়েছে মিসলেনিয়াস, থাকুক সুপ্ত, কিন্তু টার্গেট রাখো, পাখির চোখ করো ডব্লিউবিসিএস। দেখো অটোমেটিক হয়ে যাবে। মানে তুমিও যদি ভাবো আমি মাধ্যমিকে 60% নাম্বার পেলেই হবে, আমি 60%-এর জন্য পড়াশোনা করছি, তুমি আটকে যাবে দেখবে 52-55%, 60%-এ পৌঁছাবে না। টার্গেট রাখো 70%, 75%, 60% হামেশাই তোমার থেকে যাবে। আমি আশা করি কথাটা বোঝাতে পারছি। আর এই কথাটা এমন না যে আমার মুখে প্রথমবার শুনছো, এ একদম খুব পুরনো কথা, খুব পুরনো কথা, বাসি হয়ে গেছে। নেক্সট আমি এটা চলে আসছি, এর স্ট্রাকচারে চলে আসি। তো এর স্ট্রাকচারে যেটা প্রিলিমিনারি 100 নম্বরের পরীক্ষা, যেটা বললাম কি রয়েছে, ইংলিশ, ঠিক আছে, জেনারেল স্টাডিজ আর অ্যারিথমেটিক, এই রয়েছে। খেয়াল করে দেখো, আমরা এই ইংলিশ প্রিলিমিনারিতে কোথায় পেয়েছি বলতো? ইংলিশ প্রিলিমিনারি পেয়েছি আমরা ডব্লিউবিসিএস এ পেয়েছি। তুমি দেখো আইডিওর মধ্যে ইংলিশ কিন্তু প্রিলিমিনারির মধ্যে নেই, তাহলে এই জায়গায় একটা পার্থক্য বুঝতে পারছো। আবার আমরা মিসলেনিয়াস দেখলাম, বা একটু আগে আমরা এমবিআই দেখলাম, সেখানেও কিন্তু দেখলাম না। তাই এখানে কিন্তু এই জায়গাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে। মাধ্যমিক স্ট্যান্ডার্ডের পরীক্ষা কিন্তু প্রিলিমিনারির মধ্যে ইংলিশ রয়েছে, 30 নম্বরের ইংলিশ রয়েছে। মানে নো ডাউট এটা কিন্তু বেশ কিছুটা ভাবার জায়গা, খেয়াল রাখবে। জেনারেল স্টাডিজ যতগুলো সাবজেক্ট বললাম সব এর মধ্যে ইনক্লুড। আরো একবার সাবজেক্ট গুলো বলে দিচ্ছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল ইকোনমিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এতগুলো সব। নেক্সট এখানে রয়েছে অঙ্ক। এই মিলিয়ে টোটাল আমাদের 100টা কোশ্চেন, 100 নম্বর, টোটাল 90 মিনিট সময়, 1.5 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা। নেক্সট চলে আসছে আমরা মেইনসে। মেইনসে আমাদের ইংলিশ আর বাংলা দুটো ডেসক্রিপটিভ রয়েছে,
ঠিক আছে, এখানেও ওই এগুলোকে দেখার দরকার নেই, তুমি ডব্লিউবিসিএস কে টার্গেট করো, এটা অটোমেটিক হয়ে যাবে। খেয়াল করে দেখো এখানে ওই একই রকম প্রেসি রাইটিং, রিপোর্ট রাইটিং, ট্রান্সলেশন সবই রয়েছে। তো তুমি যখন ডব্লিউবিসিএস প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস পড়ছো, এটাকে তোমার দেখার দরকার নেই, অটোমেটিক প্রিপারেশন হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তো এই গেল আমাদের এটা ডব্লিউবিপিএসসির ক্লার্কশিপের পার্ট 2 মেইনস, যেটা যে আমাদের ইংলিশ রয়েছে 50 নম্বরে, আর বাংলা যেটা বললাম সেটাও 50 নম্বরে। ঠিক আছে, একটু আগে যেটা আমি দেখালাম, এই যে এখানটা যেটা আমি দেখালাম সেটা, এই যে ইংলিশ এটাও 50 নম্বরে, বাংলা আমরা এখানে বাংলাটাই দেখছি, এখানে যদি বাংলা, হিন্দি, উর্দু, নেপালি সব রয়েছে, আমরা বাংলাটাই বলছি। বাংলা হচ্ছে 50 নম্বর, টোটাল 1 ঘন্টায় 100 নম্বরের পরীক্ষা। এটা মনে রাখবে, এটা কিন্তু ডেসক্রিপটিভ, এটা মনে রাখবে, এটা কিন্তু ডেসক্রিপটিভ। ঠিক আছে, এই যে 1 ঘন্টায় 6টা রাইটিং লিখতে হয়, রাইটিং 3টে হচ্ছে ইংলিশের, 3টে হচ্ছে বাংলা, একই জিনিস বাংলাতেও থাকবে ইংলিশেও থাকবে। ক্লিয়ার তো? তাহলে এই মোটামুটি স্ট্রাকচার এই পর্যন্ত। আমাকে বলো যে কারোর কোথাও কোনো বুঝতে অসুবিধা আছে কিনা। বিএ 3rd ইয়ার স্টাডি করছি, আমি কি এক্সাম দিতে পারবো? যে বললাম অ্যাপিয়ারিং সবাই অ্যাপ্লাই করতে পারবে, যারা বিএ 3rd ইয়ার সামনে পরীক্ষা দেবে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, অ্যাপিয়ারিং ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারে। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নেই তো? আমি তাহলে সেকেন্ড পার্টে চলে আসবো। একটু ফাস্ট বললাম যদিও, কোনো কোশ্চেন নেই তো? আমরা মোটামুটি স্ট্রাকচারটা বুঝে গেছি। আমি আবারও বলছি, টার্গেট শুধুমাত্র রাখো ডব্লিউবিসিএস, মানে আলাদা আলাদা প্রত্যেকটার জন্য ভাবার দরকার নেই, এবং সেই হিসাবে সেই লেভেলের পড়াশোনা করো। আমাদের মনে রাখবে ডব্লিউবিপিএসসি এদের ক্ষেত্রে মূলত আমরা জিকে সাবজেক্টকে বেশি প্রাধান্য দিই সবসময়ের জন্য। অর্থাৎ জিকে সাবজেক্ট বলতে তুলনামূলক আমরা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এদিকে সায়েন্সে বায়োলজি, ফিজিক্যাল সায়েন্স, স্ট্র্যাটেজি, কারেন্ট অ্যাফেয়ার্স, কম্পিউটার, এই সাবজেক্টগুলো আমরা প্রাইমারি ওটাকে দেখবো, সেকেন্ডারি দেখবো ম্যাথ, রিজনিং। অপশনাল গ্রুপ এ বি ইংলিশে হয় স্যার? হ্যাঁ, অপশনাল এ বি এগুলো কিন্তু, হ্যাঁ অবশ্যই। ডব্লিউবিসিএস কি ইউপিএসসির প্যাটার্নে এক্সাম হবে? না, হবে না। অলরেডি যেটা পাবলিশ করেছিল সেটাকে আবার স্থগিত করে দিয়েছে। দেখো বাংলা পেপারে লিখে দিয়ে, লিখে মানে একটা পেপার কাটিং বেরিয়েছে না, দেখেছো তো সবাই, যে পিএসসি থেকে একটা এরকম একটা নোটিশ বের করে দিয়েছে অলরেডি। আইসিডিএস সুপারভাইজার নিয়ে কিছু বলুন স্যার। আইসিডিএস সুপারভাইজার বলে দিচ্ছি, যদিও এর ক্ষেত্রে একটা বিরাট কালো পার্ট রয়েছে। আইসিডিএস এ যারা পাস করেছিল এখনো একটা বড় অংশের স্টুডেন্টদের এখনো পর্যন্ত রিক্রুটমেন্ট কমপ্লিট করেনি, এটা কালো অধ্যায়। যাই হোক, আইসিডিএস এও শোনা গেছিল বেরোবে, কিন্তু সে এখনো পর্যন্ত তার কোনো খবর নেই। কারণ অলরেডি ইয়ে পঞ্চায়েতের মনে আছে, পঞ্চায়েত গত বছর মার্চ মাসে 2024-এর মার্চের কথা বলছি, পঞ্চায়েতের জন্য একটা পরীক্ষা বের করেছিল এবং তার রেজিস্ট্রেশন বের করে দিয়েছিল, দিয়ে তারপর হাওয়া হয়ে গেছে। তো আমার এদেরকে কোনো বিশ্বাস নেই যতক্ষণ না এরা ওই কোনো কিছু এ করছে, মানে আলটিমেট খপ করে কেসে গিয়ে যখন বের করবে তখন বলবে হ্যাঁ এইবার আমি বিশ্বাস করছি, আদারওয়াইজ কিন্তু আমার অন্তত কোনো বিশ্বাস নেই এদের উপর। তবে ওই যে আবারও বললাম, যে রাত যতই গভীর হোক সকাল জেনে রাখবে খুব কাছাকাছি, যা সৃষ্টি আছে তো ধ্বংস আছে, এই মেনে নিয়ে চলো। কারণ তোমার আমার শির দ্বারা এত জোর নেই যে আমি বা তুমি কালকে সিস্টেমটাকে পাল্টে দিতে পারবে। তাই যখন পারবো না, তাহলে সেখানে জোর করে লাভ নেই। যদি জোর করতে যায় দেখা গেল আমাদের শির দ্বারা যেটা ভগবান খুব কষ্ট করে আমাদেরকে দিয়েছিল সেটাই দেখা গেল ভেঙে গেল। লাইফ একটা, শির দ্বারা ভেঙে লাভ নেই। বরং আমরা যেটা করতে পারি, হার্ডওয়ার্ক করতে পারি, ধৈর্য রাখতে পারি, সেগুলোকে করি। অন্য কিছু আর ভেবে লাভ নেই। কারণ আমরা যখন ওই, আমি দেখেছি যে পিএসসি অভিযান নিয়ে বেশ কয়েকবার হয়েছে, প্রচুর ক্যান্ডিডেট ফেসবুকে তো বিপ্লব করে ছেড়ে গেছে, কিন্তু যখন বলা যায় 30-40 জন, কখনো বা 300-400 জন জোগাড় হয়েছে, এ খুব রেয়ার, আর খুব রেয়ার। আর তাই ওই যে বললাম বাঙালিদের ব্যাপারটা এরকম, এ পাশে যদি তাপ লাগে একটু এরকম করে শুয়ে থাকি, আচ্ছা এখন তো আর তাপ লাগছে না, তাহলে আর অসুবিধা নেই, এরকম একটা ব্যাপার আমাদের মধ্যে এই ব্যাপারগুলো রয়েছে। এগুলো আমাদের জন্মগত, ওই জন্য যাবে না। সেই জন্য বলছি আমরা যেটা করতে পারি ইন্ডিভিজুয়ালি, ওই ধৈর্য রাখতে পারি, বিশ্বাস রাখতে পারি, আজ নাও কাল হবে। 2024 হয়নি, 2025 হবে, 2025 হবে না 2026 হবে। ঠিক আছে, আমি নেক্সট পার্টে চলে গেলাম, চলো নেক্সট পার্টে চলে গেলাম। যে পার্টটাতে আমি আগেই বললাম, যে পার্টটাতে আমি ডিসকাস করবো মূলত আমাদের ব্যাক এন্ডের জায়গাটা, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। আমি আবারও বলছি, এই পার্টটা কিন্তু এর পরবর্তীতে আর পাবে না, এই জায়গাটা খুব ভালো করে বুঝবে। কারণ তুমি, আজ ধরো আমি রিজনিং শেখাবো, রিজনিং এ বিরাট বিরাট পণ্ডিত পড়ে রয়েছে, আমি তো সামান্য একটু জানি, তো সামান্য একটু দিয়ে বলবো, যা বিরাট বিরাট পণ্ডিত রয়েছে, মানে যারা তোমাকে দেখবে মন্ত্র শিখিয়ে দিচ্ছে, তুমি রিজনিং পেরে যাচ্ছ, ছু মন্ত্র ছু,
এই রিজনিং আনসার বেরিয়ে আসছে, এরকম প্রচুর পেয়ে যাবে। তবে আমি সেগুলো পার্টে পরে আসছি, আমি মূলত যে পার্টগুলো পাবে না ন্যাচারালি আমি সেই পার্টটাকে নিয়ে ডিটেলসে কথা বলছি। নেক্সট, তুমি যদি ডব্লিউবিপিএসসির জন্য প্রিপারেশন নাও, মনে রাখবে আমি একটু যদি আমাদের এই টোটাল স্টুডেন্ট মানে ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্টের জিওগ্রাফির ব্যাপারটা যে ভাবি, তাহলে আমি বলবো এরকম ব্যাপারটা যে আমাদের একটু একটু পেছন থেকে শুরু করছি, ঠিক আছে? একটু পেছন, আমাকে একটু বলতে দাও বাবা, আমি সব আনসার দেবো তোমাদেরকে, বা দেখবো অনেক আনসার পেয়ে গেছো তারপরে কোশ্চেন করে, একটু ওয়েট করে যাও। আমি একটু ব্যাকএন্ড থেকে শুরু করছি। আমাদের যেটা মূলত আমাদের মধ্যে যে ব্যাপারটা কাজ করে সেটা হচ্ছে এইরকম, যে আমরা যারা এই ওয়েস্ট বেঙ্গলের এই এর মধ্যে রয়েছে পড়াশোনা করি, তাদের একটা মানে ইনবর্ন একটা সুপ্ত চাহিদা থেকে আমি একটা স্কুলে চাকরি করব কিছু একটা, বিশেষ করে একটু গ্রাম বাংলা যদি হয় তাহলে এই ব্যাপারটা আরো বেশি প্রকট হিসেবে দেখা যায়, ঠিক আছে? তো সেই ব্যাপারটা যখন প্রথমে বাধা পড়লো কিনা বিএড বাধ্যতামূলক হয়ে গেল, তখন একটা বড় ধরনের একটা আসলো। তো সেই সময় গিয়ে এই যে শোতে চলা স্টুডেন্ট যারা একদম গ্রাজুয়েশন করেই ওদিকে ছুটছিল, তাদের একটা কিন্তু বাধা পড়লো। তো তখন এবার এই বাধা পেয়ে এবার এদিকে ওদিকে একটু স্টাফ সিলেকশন কমিশন, রেল, একটু ডব্লিউবিপিএসসি, এই ব্যাপারগুলো কিন্তু আসলো আস্তে আস্তে। নেক্সট যেটা হলো, এবার যখন এই যে পরীক্ষাগুলো বন্ধ হয়ে গেল, মানে 2026-এ এই 2016-তে লাস্ট পরীক্ষা হয়েছিল জানো, তারপরে কোনো কিছু নাম গন্ধ নেই। তো এই যে যখন এই ব্যাপারগুলো বন্ধ হয়ে গেল, যে বছরের পর বছর পরীক্ষা হচ্ছে না, বয়স 22 থেকে কখন 32 হয়ে গেল বুঝতে পারলাম না, তারপরে আমাদের জাগলো যে হ্যাঁ কিছু একটা তো করতে হবে, এবার কিছু একটা। তো তখন কিন্তু এই ডব্লিউবিপিএসসির গুরুত্ব আরো বেড়ে গেল, ঠিক আছে? তো তো এই জায়গা থেকে শুরু করে তখন কিন্তু আমরা এই ব্যাপারগুলোকে আরো ভাবতে শুরু করলাম। এবার একটা স্টুডেন্ট পার্ট আছেই যাদের ইনবন্ড রয়েছে যে আমি ডব্লিউবিসিএস বা আমি মিসলিনিয়াস এর মতো পরীক্ষা দেবো, মানে তাদের মধ্যে এই ব্যাপারগুলো ইনবন্ড কাজ করে, তারা তো এখানকার জন্য রয়েছে। প্লাস ওইদিকে বাধা পেয়ে যারা এদিকে রয়েছে তারাও কিন্তু এইদিকে এই ডব্লিউবিপিএসসির এখন ভক্ত হয়ে গেছে। তো এই জায়গাটার ক্ষেত্রে একটা কিন্তু এজের একটা ব্যাপার রয়ে গেছে, মানে এই যে এজ গ্রুপের ডিফারেন্সটা, মানে এখানে 22 বছরের স্টুডেন্টও রয়েছে, আবার 32 বছরের রয়েছে, বা 37 বছর 38 বছর রয়েছে, যেহেতু জেনারেলি 39 বছরের পরীক্ষা বসতে পারছে। তো এই ব্যাপারগুলো রয়ে গেছে, বুঝতে পারছো, আমি মাধ্যমিক ধরছি না। তো সেই হিসাবে বুঝতে পারছো যে এই এই যে যে জায়গাটা, এই জায়গার ক্ষেত্রে তোমার মূলত যেটা হয়ে দাঁড়ায় আলটিমেট, যে তোমার এক্সপিরিয়েন্স, সেটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। দ্বিতীয় যেটা আসে সব থেকে গুরুত্বপূর্ণ, দেখো এক্সপিরিয়েন্স ব্যাপারটা তুমি আজ নোক কাল কিন্তু গেইন করতে পারবে, কারণ এটা বয়সের সাথে সময়ের সাথে সাথে হয়। আমি আজ শুরু করলাম, আমার কিন্তু 2 বছর এক্সপিরিয়েন্স করতে গেলে 2 বছরের সময় লাগবে। বা হয়তো আমি একটু বেশি ট্যালেন্টেড, আমি খুব ফাস্ট কাজ করতে পারি, আমি খুব ফাস্ট গ্রিপে আনতে পারি, আমার ইনপুট আউটপুট প্রসেস খুব ভালো, আমার 2 বছরের ব্যাপারটা 1 বছর হবে। কিন্তু এরকম না আমি আজ শুরু করলাম 3 দিনের মধ্যে হয়ে গেল, এরকম ব্যাপারটা কখনোই হবে না। কিন্তু যেটা আমাদের মেইন ফ্যাক্টর হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে, আমি ফার্স্ট বলবো যে ধৈর্য। কারণ ডব্লিউবিপিএসসির জন্য চিন্তা ভাবনা করছো, ধৈর্য এটা রাখতে পারবে না, তাহলে কিন্তু এই ফিল্ড তোমার জন্য না। তাই ধৈর্য এখানে বাধ্যতামূলক, মানে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ধৈর্য। কারণ আমাদের যদি ডব্লিউবিসিএস এর পরীক্ষা যদি দেখি, আর তোমার ভাগ্য যদি বলি যে একদম তুঙ্গে রয়েছে, মানে তুমি ডব্লিউবিসিএস এর প্রিলিতে বসলে কোয়ালিফাই করে গেছো, মেইনসে বসেছো কোয়ালিফাই করে গেছো, ইন্টারভিউতে বসেছো কোয়ালিফাই করে গেছো, ওয়েট করছো কবে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসবে, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে গেলে চেয়ারে বসে গেছো। এই টোটাল প্রসেসটা, মানে আজকে থেকে যদি নোটিফিকেশন বেরোয় আর তুমি ডব্লিউবিসিএস এর চেয়ারে বসবে, এই প্রসেসটা প্রায় 3.5 বছর, 3 বছরের মোটামুটি একটু বেশি, তুমি 3.5 বছর ধরে রাখো। আমি মিনিমাম বলছি, এর কমে হবে না, এটা বাড়তে পারে। মানে আমি 3 বছর যদি ধরি, তো 3 বছরের মিনিমাম বলছি, এটা সর্বনিম্ন, এটা বাড়তে বাড়তে 4.5 বছরও হয়ে যেতে পারে, বা হয়েছে হয়ে থাকে। তো এই বুঝতে পারছো, তার মানে তোমাকে এই ব্যাপারটা ধরে রাখতে হবে। আমি যদি ধরে নিই যে রেগুলার বেসিসে পরীক্ষা হচ্ছে, মানে 2024-এ পরীক্ষা হচ্ছে, 2025, 2026-এ পরীক্ষা হচ্ছে, তাহলে তোমার কিন্তু প্রত্যেক বছরের প্রিলিতে বসতে হচ্ছে। মানে এই বছরে তুমি প্রিলিতে পাস করেছো, পাস করে মেইনসের জন্য প্রিপারেশন নিচ্ছ, ওদিকে আবার একটা প্রিলি চলে এসছে, তুমি ওদিকে আগের প্রিলি পাস করে মেইনসে বসেছো, তারপর ওদিকে থেকে দেখবে আর একটা প্রিলি চলে এসছে। তো তোমাকে যতক্ষণ না চাকরি পাচ্ছ ততক্ষণ তো বসতেই হবে। কারণ আমি এই প্রিলিতে পাস করলাম, ঠিক আছে, মেইনসে বসলাম, মেইনসে যদি পাস না করতে পারি আবার তো আমার আগের প্রিলিটা কাজে লাগবে, তাই না? তো এই ব্যাপারটা, এই যে ব্যাপারটা, তো তোমাকে এই কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে যেতে হচ্ছে। তাই আমি তোমাকে বলবো যে এখানকার মূল হচ্ছে কিন্তু ধৈর্য। অর্থাৎ আমরা যদি ধরে নিই এতগুলো পরীক্ষা রয়েছে, তাহলে তুমি যদি ডব্লিউবিসিএস কে বেস হিসেবে চলো, তাহলে তোমার বাকি অন্যান্য এক্সামের জন্য ভাবতে হচ্ছে না, যেটা যেগুলো নাম বললাম, আইডিও,
তোমার এমভিআই, ওদিকে মিসলেনিয়াস ক্লার্কশিপ, এছাড়া যাদের অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড রয়েছে, মানে কমার্স ব্যাকগ্রাউন্ড রয়েছে, তারা ওই অ্যাকাউন্টস এন্ড অডিটস এই যে পরীক্ষাগুলো হয় এরকম টাইপের যে স্পেশাল পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতেও বসতে পারছে। তো এই জায়গাগুলো থেকে আমরা বলতে পারবো যে প্রথম যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু ধৈর্য। দ্বিতীয় যেটা আমি এখান থেকে বলবো সেটা হচ্ছে রেগুলারিটি। এই 2 নম্বর পয়েন্ট কি লিখি তাহলে, রেগুলারিটি, বা আরেকটা বলতে পারি আমরা কনসিস্টেন্সি। এইটা তোমাকে বাধ্যতামূলক, এটা তোমাকে রাখতে হবে, অর্থাৎ হারিয়ে গেলে চলবে না। তোমাকে প্রতিদিন একটা নির্দিষ্ট টাইম অনুসারে পড়াশোনা করতে হবে, তা দুর্গা অষ্টমী হোক বা তোমার বৌদির কুকুরের জন্মদিন হোক, তোমাকে কিন্তু নির্দিষ্ট টাইম মেনে রুটিন মেনে এই রেগুলারিটি মেনটেন করতে হবে। এর আর অন্য কোনো শর্টকাট নেই। ম্যাথ রিজনিং এর শর্টকাট হয়, সে তো ক্লাসে আসলে বলবো বা দেখবো, কিন্তু এই জায়গার কোনো শর্টকাট নেই। এখানে শর্টকাট কাজে লাগালেই তুমি বিপদে পড়বে। তাই এটা বাধ্যতামূলক, একটা নির্দিষ্ট টাইম ধরে তোমাকে এগোতে হবে। আমি ক্যালকুলেশন আসবো, এই 2 নম্বর পয়েন্ট যেটা লিখলাম এর আমি ক্যালকুলেশনে আসবো। 3 নম্বর যে পয়েন্টটাকে বলবো সেটা হচ্ছে আমাদের হার্ডওয়ার্ক। হার্ডওয়ার্ক কিন্তু হার্ডওয়ার্ক গাধাও করে, তাহলে আমাদের মধ্যে পার্থক্য হচ্ছে স্মার্ট হার্ডওয়ার্ক। অর্থাৎ তোমার মধ্যে স্মার্টনেস রাখতে হবে। এই স্মার্টনেস ব্যাপারটা কি, যে আমাদের তো অনেকগুলো সাবজেক্ট, আমি বললাম আমি প্রিলিমস মেইনস মিলিয়ে বললাম যে 10-11টা সাবজেক্ট আমাদের রয়েছে, কিন্তু 10-11টা সাবজেক্টকে তুমি যদি ইকুয়াল ইম্পর্টেন্স দাও তাহলে খুব সমস্যা। ইকুয়াল ইম্পর্টেন্স নয়, বরং আমরা ইকুইভ্যালেন্সি হিসেবে দেখবো যে যে সাবজেক্টে গুরুত্ব যেমন তাকে আমি তত বেশি সময় দেবো, যার গুরুত্ব তুলনামূলক কম আমি তাকে কম গুরুত্ব দেবো। অন্যদিকে আমি যেখানে তুলনামূলক দুর্বল আমি সেখানে তুলনামূলক সময় কম দেবো। আবার আমি যেখানে তুলনামূলক স্ট্রং আমি সেখানে বেশি প্র্যাকটিস করবো, প্র্যাকটিসের সময়টা আমি বেশি বাড়াবো। বোঝাতে পারলাম? আমি সব বলবো বাবা, কোশ্চেন কেন করছো তুমি দেখো না, তোমার কোশ্চেন আনসার পাবে, একটু ওয়েট করে যাও। তো যে জায়গাটা বলছিলাম যে হার্ডওয়ার্ক এখানে খুব ইম্পর্টেন্ট। আবারও বলছি যে এই যে যে জায়গাগুলো বললাম এখান থেকে তোমার স্কিল তৈরি হবে। মনে রাখবে যতক্ষণ না তোমার মধ্যে স্কিল তৈরি হবে ততক্ষণ তুমি কোনো কিছুতে সাকসেস পাবে না। ধরো আমি এখানে বসেছি বা যা কিছু, এটা কিন্তু একটা স্কিল, যে আমরা এটাকে নামে বলি কি, ধরো টিচিং স্কিল। আমি ধরে নি, যদি আমি ধরে নিচ্ছি আমার মধ্যে সেরকম টাইপের কিছু গুণটুন রয়েছে, তো আমি ধরে নিচ্ছি এটাও কিন্তু সময়ের সাথে সাথে হয়। এবং এগুলোর জন্য এরকম টাইপের এই ধৈর্য রাখতে হবে, আমাকে কন্টিনিউয়াস পরিশ্রম করতে হয়েছে। যে আমি যদি আজ ধরো আমি রিজনিং এ বসছি বা ম্যাথে আমার সাবজেক্ট, তো আমি যদি আজ ম্যাথ বা রিজনিং শর্টকাট বলতে পারি, আমি যদি কিছু কোশ্চেন সলভ করি, তার মানে ডেফিনেটলি একদিনে হয়নি। এখানে এই দেখো এই প্রত্যেকটা পয়েন্ট কাজ করছে। যতক্ষণ না তোমার উপরে প্রত্যেকটা পয়েন্ট কাজ করবে ততক্ষণ স্কিল তৈরি হবে না। আর যতক্ষণ স্কিল তৈরি হচ্ছে ততক্ষণ কি তৈরি হবে না, আমি আসছি। তবে এই যে যে পয়েন্ট গুলো বললাম, এই পয়েন্টটা আমি যতক্ষণ যা কিছু বললাম, বা ধরো আমার এই কথা শুনে তুমি মোটিভেট হলে, গদগদ হয়ে গেলে ব্যাপারটা, তাতে করে তুমি দুম করে পড়তে বসে গেলে, এই ব্যাপারটা তোমার মধ্যে কিন্তু কারোর 200 মানে 2-4 দিন, কারোর বা 1 সপ্তাহ, কারোর বা 10 দিন 15 দিন কাজ করবে, তারপরে আবার হারিয়ে যাবে, আবার আমার মুখটা ভুলে যাবে, হারিয়ে যাবে সবকিছু। তাহলে এই ব্যাপারটা এর অরিজিনাল সোর্স কি, যে তোমাকে প্রতিদিন একটা কন্টিনিউয়াস সোর্স দেবে, এনার্জি যোগাবে, যে হ্যাঁ আমাকে রেগুলার পড়তে হবে, আমাকে ধৈর্য রাখতে হবে। 2024 হয়নি তো 2025 হবে, 2025 হয়নি তো 2026 হবে, হবেই, আমি করে ছাড়বো। তো এই 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 ব্যাপারটা রাখবে কে, কে কোথা থেকে তুমি সেই এনার্জি পাবে, সেটা তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে। বা যে রেগুলারিটি পড়াশোনা করছো, হার্ডওয়ার্ক করছো, কোথা থেকে পাবে এই শক্তি, কোথা থেকে পাবে এনার্জি, কোথা থেকে পাবে? তাহলে এটার জন্য আমাকে আরেকটু পেছনে যেতে হবে। না কি ব্যাপারটা রয়েছে দেখো, এখান থেকে আমাদের শুরুটা হচ্ছে কোথায়, না আমাদের একটা খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড বলতে পারো, যে আমরা যেটাকে মেনে চলি সেটা হচ্ছে প্যাশন। প্যাশন, অর্থাৎ তোমার যদি এরকম টাইপের প্যাশন থাকে, আমি একটু আগে শুরুটা করেছিলাম এরকম, যে ধরো আমার মধ্যে একটা এই ব্যাপারটা রয়ে গেছে যে আমার ডব্লিউবিপিএসসি বা ডব্লিউবিসিএস অফিসার হওয়াটাই আমার কাছে একটা স্বপ্ন। আমি তাই টিচিং পিচিং আর ওগুলো ভাবিনি, আমি এদিকে ভেবে রেখেছি। এটা কিন্তু একটা রকম প্যাশন। আর তুমি ওই ধাক্কা খেয়ে ঘা খেয়ে এদিকে এসছো, তাহলে তোমার তুলনায় আমার এই প্যাশনের জায়গাটা কিন্তু অনেক বেশি স্ট্রং। এবং সেক্ষেত্রে আমার মধ্যে এই ব্যাপারটা কিন্তু অনেক বেশি কাজ করবে, তুলনামূলক নেগেটিভ জায়গাগুলো আমার মধ্যে কম কাজ করবে। যে কালকে দুম করে দেখা গেল তোমার ওইদিকে রিক্রুটমেন্ট হওয়া শুরু করলো, ধরো প্রাইমারি বা আপার প্রাইমারিতে রিক্রুটমেন্ট হওয়া শুরু, আমি দুম করে নেগেটিভ হয়ে যাবো, ও বাবা এদিকে শুরু হচ্ছে, তাহলে কি বিএডটা করে নেবো, দুম করে আবার এদিকে ছেড়ে ওদিকে ভাবলাম বিএডটা করে আসি, দেখি যদি ওদিকে হয়। মানে এরকম ছাত্রছাত্রী প্রচুর রয়েছে, এদিকে করছিল ওদিকে গিয়ে ভাবলো না বিএডটা করে আসি, বিএড করলো, যে বিএড করলো তারপরে দেখলো এরকম প্রচুর হয়েছে। আগে ছিল বিএড যারা করবে তারা প্রাইমারি আপার প্রাইমারি সবই দিতে পারবে,
সুপ্রিম কোর্ট বলে দিল যে বিএড যারা করে রেখেছে তারা প্রাইমারি টেট পরীক্ষা বসতে পারবে না, হয়ে গেল। এবার কিছু স্টুডেন্ট মন খারাপ হয়ে গেল, যা তাহলে আর আমি প্রাইমারি টেটে পরীক্ষা বসতে পারবো না, ঠিক আছে চলো। কিছু আর ভাবলো, আচ্ছা প্রাইমারি টেটে আমাকে বসতে হবে, বিএড করে যদি কি হয়েছে, আবার আমি ডিএলএডও করবো, সে আবার ডিএলএডও করতে গেল। এতে করে কি হচ্ছে, তোমার এত বেশি নিয়ে নিচ্ছ, এত বেশি করছো, এইভাবে করতে করতে যখন তুমি উপর দিকে তাকাচ্ছ, মা বয়স তো প্রায় 37-এ পৌঁছে গেছে, এবার কি করব। আমি আশা করি আমার পয়েন্ট গুলো বুঝতে পারছো। তো এই যে যে প্যাশনের জায়গাটা, এই প্যাশনের জায়গাটা কিন্তু আমাদের খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তাই যারা এই জায়গাটাতে প্যাশন হিসেবে রেখে দিয়েছে, তারা কিন্তু একটা অন্য লেভেলে বা অন্য মাইন্ডসেটে রয়ে গেছে। আর যারা ধাক্কা খেয়ে এসছে, আশা করি আমি দুটো গ্রুপের কথা খুব ভালো করে বোঝাতে পারছি, তাদের মধ্যে কিন্তু এই এনার্জি জায়গাটা তুলনামূলক কম কাজ করবে। এই প্যাশন ব্যাপারটা আশা করি বোঝা গেছে। দ্বিতীয় পয়েন্টে যেটা আসছে, সেটা খুব পাওয়ারফুল ওয়ার্ড, মনে রাখবে সবার মধ্যে সুপ্ত রয়েছে, তুমি জাগাতে পেরেছো কি পারোনি এটা তোমার দায়িত্ব, কিন্তু জেগে গেলে তোমাকে আবার ঠেকাতে পারবে না। সেই ওয়ার্ডটা কি না, সেটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন খুব পাওয়ারফুল ওয়ার্ড, বা ডিটারমিনেশন। ডেডিকেশন এমন একটা ওয়ার্ড যে যদি তুমি এটার মানে বুঝতে পারো, প্রপার যদি মিনিং বুঝতে পারো, তাহলে তোমাকে কারো বলতে হবে না। মানে আমি যদি খুব ছোট্ট করে বলি, ধরো আমার বাবার হঠাৎ করে শরীর খারাপ, তো আমাকে কেউ ফোন করে বলে, বন্ধুরা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, হ্যাঁ রে তোর বাবার তো শরীর খারাপ, ডাক্তার দেখিয়েছিস? তবে আমি বাবার হাত ধরে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। আবার কিছু টেস্ট করতে দিয়েছে, কেউ আমাকে ফোন করে বললো, মামা, যে বাবাকে টেস্ট করিয়েছিস, ব্লাড টেস্ট করতে, আচ্ছা তাহলে আমি ব্লাড টেস্ট করতে নিয়ে গেলাম। এরকম হয় কি ব্যাপারটা? এটা কিন্তু কাউকে মনে করতে হয় না। এটা কে বলছি ডেডিকেশন, কারণ আমি আমার ফ্যামিলির প্রতি দায়বদ্ধ, আমি আমার বাবা মায়ের প্রতি দায়বদ্ধ। তার জন্য যদি মনে হয় আমাকে আগামী 2 রাত জেগে থাকতে হচ্ছে, যে বাবা হসপিটালে ভর্তি রয়েছে, হসপিটাল থেকে বলেছে বাড়ির থেকে একজন কাউকে থাকতে হবে, তো আমি কিন্তু হসপিটালের বাইরে শুয়ে থাকবো। সে আমার শুয়ে রয়েছে, পাশে একটা কুকুর শুয়ে রয়েছে, আমার কিচ্ছু যায় আসবে না। বাবা অসুস্থ, মানে সুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর আমি বাবাকে বলবো না তোমার জন্য 2 রাত জেগে রয়েছি, আমাকে 500 টাকা দাও, বলবো? এটাকে বলছি ডেডিকেশন। অর্থাৎ যার জন্য আমি কখনো অনুশোচনা করব না, বা আমি যার জন্য যে কোনো কিছু স্যাক্রিফাইস করতে রাজি আছি, এটাকে বলছি ডেডিকেশন। ঠিক আছে। আমার যদি কালকে অফিস কামাই করতে হয়, যে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব, তার জন্য আমাকে অফিস কামাই করতে হচ্ছে, এর জন্য আমার বিন্দু মাত্র মনে হবে না যে অফিসে একদিন কামাই করলাম, আমার তো একদিনের স্যালারি কেটে নেবে, আমার কাছে বিন্দু মাত্র টাচ করতে পারবে না। আমার কাছে বাবা আগে, কারণ ওখানে আমি ডেডিকেটেড, ওখানে আমি দায়বদ্ধ। এই জায়গাটা যখন তোমার মধ্যে কাজ করবে, তখন আমার মতো লোকের দরকার পড়বে না যে তোমাকে এখানে এনার্জি জোগানো, এইগুলোকে, এই যে এগুলোকে প্রত্যেকদিন এনার্জি দিতে হয়। ঠিক আছে। ছোলা যেমন, যে তুমি যদি জলে ভেজাও, তো দেখবে যে চুপসে ছিল সেই ব্যাপারটা ফুলে উঠেছে, ঠিক একই রকম এই ব্যাপারগুলো যদি তোমার মধ্যে কাজ করে, এ কন্টিনিউয়াস তোমাকে এনার্জি দিতে থাকবে। অর্থাৎ তোমাকে আমার মতো লোকের দরকার পড়বে না যে প্রতিদিন মোটিভেট করার, অটোমেটিক এখান থেকে তুমি এনার্জি পাবে। যখন এগুলো এনার্জি পাবে, তখন তুমি দেখবে অটোমেটিক এগুলো কাজ করছে, এগুলো বুস্ট হচ্ছে, যে তুমি রেগুলার পড়াশোনা করছো, হার্ড ওয়ার্ক করতে পারছো, তুমি ধৈর্য রাখতে পারছো। আমার প্রিলিমিনারি হয়েছিল, মেইনস হয়নি, আমি এবার দেখিয়ে দেবো যে এবার আমাকে করতে হবে। কোথায় কোথায় ভুল ছিল আমি সেগুলোকে সংশোধন করেছি, যে আমার ওই ওই সাবজেক্টগুলোতে ভুল ছিল। এই যে ব্যাপারগুলো, এখান থেকে তোমার তৈরি হচ্ছে কি বললাম, স্কিল তৈরি হচ্ছে। যখন তোমার মধ্যে স্কিল তৈরি হবে না, এই যে যে ধরো একটু আগে আমি যে কথাটা বলছিলাম, স্কিল তৈরি হয়ে যাবে, তখন তোমার মধ্যে জন্ম নেবে কনফিডেন্স প্লাস মোটিভেশন। এই যে এইখান থেকে যখন তৈরি হলো, তখন তুমি বুঝতে পারবে, বা সবকিছুকে তুমি খুব কাছ থেকে দেখতে পাবে। কনফিডেন্স আর মোটিভেশন, কনফিডেন্স আর মোটিভেশনের যদি আমি খুব ছোট্ট করে ডেফিনেশন বলি, কনফিডেন্স হচ্ছে সেই রকম একটা ওয়ার্ড যেটা মরা মানুষকে দাঁড় করিয়ে দিতে পারে। মরা মানুষ কাকে বলছি জানো তো? যে ছেলেটা বা মেয়েটা আগামী কাল দেখতে পায় না, আমার কি করা উচিত, আমার কোন দিকে যাওয়া উচিত। বা এই যে যাদেরকে বলছি, দুম করে আজ বললো যে প্রাইমারি টেটে এ তো বসা যাবে না, আবার আমি চলে গেলাম ডিএলএড ছুট করতে, বা ছুটতে ওদিকে চলে গেলাম। আবার বলছে এদিকে আমার বিএডটা হয়নি, বিএডটা করে আসি। ওদিকে বলছে মাস্টার ডিগ্রি কোয়ালিফাই না করলে তুমি আমার পিজিটিতে বসতে পারবে না, আবার ওদিকে ছুটে গেলাম। রেগুলার হচ্ছে না তো ডিস্টেন্সে করতে ছুটে গেলাম। এই যে যে ব্যাপারগুলো, ঠিক আছে, যারা অসহায় ভাবে, মানে আমরা অসহায় কখন বলি, তখন দেখবে তোমার মধ্যে কোনো কিছু ফিক্স নেই, যে যা বলছে তুমি সেটাকে করে বেড়াচ্ছ বা সেদিকে ছুটছো। এই যে যে অসহায়তা, সেই জায়গাটাকে থেকে তুমি রিলিফ পাবে। ঠিক আছে। আমি তোমার থেকে 1 মিনিট সময় চেয়ে নিচ্ছি, আমাকে প্লিজ একটু অ্যালাউ করো, 9টা বাজতে গেছে, আমি ক্লাসগুলোকে একটু অন করে দিই।
ঠিক আছে, আমি তোমার থেকে আবারও বলছি 1 মিনিট সময় নেব, ঠিক 1 মিনিট সময় নেব। ঠিক আছে, 1 মিনিট সময় নেব, একটু প্লিজ আমাকে একটু অ্যালাউ করো। একটা মিনিট আমি সময় নেবো, ঠিক আছে, একটু প্লিজ আমাকে অ্যালাউ করো। বুঝতেই পারছো, একার সংসার, সবকিছু একা করতে হয়। আমাকে 1 মিনিট কিন্তু তোমরা অ্যালাউ করছো। আমি তোমার থেকে মাত্র 1 মিনিট সময় নিচ্ছি, ঠিক আছে। হয়ে গেছে মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। আমি 1 মিনিট সময় নিচ্ছি মাত্র। প্রায় আমি গুছিয়ে ফেলেছি মোটামুটি, হয়ে গেছে ধরে নাও। চলো, যে জায়গাটা ছিলাম, আমি অন্যান্য যা কিছু নিয়ে সবকিছু বলছি, একটু আমাকে টাইম দাও। তাহলে যেখানটা ছিলাম, যে কনফিডেন্স আর মোটিভেশন, যে যেটাকে বলছিলাম, কনফিডেন্স একটা মরা মানুষকে দাঁড় করিয়ে দেবে, অর্থাৎ তুমি তখন কংক্রিট ভাবে ভাবতে পারবে আমার কি করা উচিত, কি করা উচিত না, কোন দিকে যাওয়া উচিত, কিভাবে করা উচিত। তুমি আগামী কাল, আগামী দিন দেখতে পাবে। মোটিভেশন তোমাকে চলতে সাহায্য করবে, কনফিডেন্স দাঁড়াতে সাহায্য করবে, আর মোটিভেশন তোমাকে কালকে দৌড়াতে সাহায্য করবে, চলতে সাহায্য করবে, হাঁটতে সাহায্য করবে। যখন তুমি এগুলোকে ঠিকঠাক কাজ করবে, অটোমেটিক তুমি এখান থেকে সাকসেস দেখতে পাবে। সাকসেস কি বললাম, দেখতে পাবে। অর্থাৎ সাকসেস কেমন দেখতে, কেমন টাইপের, কেমন শেপ, কি রঙের, সাকসেস দেখতে পাবে। কথা শুনলে খারাপ লাগছে না? কেমন একটা মনে হচ্ছে না স্যার ওই বানিয়ে বানিয়ে কি বেশ কিছু কথা বলছেন, মশলা দিয়ে কথা বলছেন, ওই জন্য শুনতে ভালো লাগছে? আমি তোমাকে বলছি, একদম ভুল বলছি না যে সাকসেস দেখতে পারবে না, আমি একদম ভুল বলছি না। আমি তোমাকে এক্সাম্পল দিই, তুমিও বুঝতে পারবে যে তুমি দেখেছো। আমিও তোমাকে বলছি তুমি দেখেছো। আমি মানে তোমাকে তোমার এই পড়াশোনার মধ্যে, পড়াশোনার বাইরে দুটো জায়গা থেকে বলছি। ধরে নাও তোমার মাধ্যমিক পরীক্ষা, তো মাধ্যমিক পরীক্ষায় ধরে নাও কোন একটা পরীক্ষা তুমি খুব ভালো পরীক্ষা দিয়েছো, মানে যেরকম টাইপের এক্সপেকটেশন করেছিলে। যেমন ধরো অঙ্ক পরীক্ষা খুব ভালো হবে, আমি অঙ্ক খুব ভালো পারি, আমি খুব ভালো এই পার্টগুলো আমি পারবোই, করে এসেছি। কিন্তু পরীক্ষা দেওয়ার পর দেখলে এক্সপেকটেশন আরো বেড়ে গেছে, পরীক্ষা অসাধারণ হয়েছে, মানে 100 বোধ 100 পেয়ে যাবে, আমি এরকমটা আশা করিনি। আমি বরাবরই মানে ম্যাথে আমি ভালো পাই, মোটামুটি 70, 80, 75 এরকম পাই। কিন্তু এবার মনে হয় আমি 100 পেয়ে যাবো, সব কোশ্চেন কমন, সব করে এসেছি। ওখানে একটা এমন এক্সপেকটেশন চলে আসে, এমন একটা ভালো লাগা চলে আসে, দেখবে তোমার মধ্যে একটা অন্যরকম ফিলিংস কাজ করছে, অন্যরকম একটা ভালো লাগা কাজ করছে, মানে সেটা অন্য অনুভূতি, একটা উৎফুল্লতা, মানে কাউকে বলার দরকার পড়ে না, অন্যরকম সবসময় একটা ভালো কিছু হচ্ছে। ঠিক উল্টোটাও আমি এক্সপেক্ট করে গেছিলাম যে হ্যাঁ আমি 70, 75, 80 তো অঙ্কে পাই, এবারও পাবো, আমি এরকম একটা আশা করে গেছিলাম। কিন্তু গিয়ে দেখলাম উল্টো হয়ে গেল, মানে 50, 55 পর্যন্ত উঠছে না, জোর করে কাউন্ট করে দেখছি বাবা 50, 55 হচ্ছে না। আবার যদি এটা ভুল ধরে তাহলে হয়তো 45 হয়ে যেতে পারে। তখন দেখবে তোমার মধ্যে ঠিক উল্টোটা কাজ করছে। পড়াশোনার বাইরে আসি, বাস্তব জায়গায় আসি। ধরে নাও এরকম ব্যাপারটা যে
আমাদের মধ্যে যারা রয়েছে তারা না থাকুক, অন্য কেউ যে দেখবে, ধরো আমরা ট্রেন বাসে যাচ্ছি, তো ট্রেন বাসে এরকম তো অ্যাক্সিডেন্ট হয়, আকসার ঘটেছে এরকম প্রচুর। তো এরকম টাইপের কোনো ট্রেন অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, মানে ট্রেন অ্যাক্সিডেন্ট এমন ভাবে হয়েছে যে আমরা একসঙ্গে যারা যাতায়াত করছিলাম, যে আমাদের পাশে যে দু তিনজন ওপাশে দাঁড়িয়ে বসেছিল, যারা একসঙ্গে গল্প করতে যাচ্ছিলাম, ট্রেন অ্যাক্সিডেন্টে আমি চোখের সামনে দেখতে পেলাম তারা মারা গেছে। আমার উপরে বর্তে যে ছিল সেও মারা গেছে। আমি তো কতক্ষণ ধরে অজ্ঞান হয়ে পড়েছিলাম জানি না, তারপর চোখ খুলে দেখলাম না আমি বেঁচে আছি। তো তুমি ওখান থেকে মৃত্যু খুব কাছ থেকে দেখতে পাবে, মৃত্যু কেমন দেখতে, কেমন কালারের, এরকম কেউ নেই। মনে করে দেখো, এটা এইগুলো যদি সত্যি হয়, এই সাকসেসের জায়গাটাও সত্যি। যখন তোমার মধ্যে এই ব্যাপারগুলো কাজ করবে, শুরু হচ্ছে কোথা থেকে, ঠিক এই জায়গা থেকে শুরু হচ্ছে, এই জায়গা থেকে শুরু হচ্ছে। যখন এখান থেকে ঠিকঠাক কাজ করবে, প্যাশন, ডেডিকেশন, যে তোমাকে, আমি সবাইকে বলবো যে দেখো, ডেডিকেশনের জায়গাটা ব্যাপারটা এরকম যে তোমার লাইফে বন্ধু বান্ধব রয়েছে, দরকার রয়েছে, ওটা গার্লফ্রেন্ড, সোশ্যাল মিডিয়া, রিলস, সবকিছু দরকার রয়েছে। আমি বলবো এগুলো সবকিছু বজায় রেখে তুমি এই ডেডিকেশনটাকে রাখো। যে আমি বন্ধু বান্ধবদের সাথে 3-4 ঘন্টা আর কি আড্ডা মারতাম, গার্লফ্রেন্ডের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলে যাচ্ছি, রিলস দেখছি তো দেখছি, সোশ্যাল মিডিয়া, মোবাইল গেম, আমি সবকিছুতে একদম ফার্স্ট টপে রয়েছি, 3-4 ঘন্টার কমে ছাড়ি না। এই যে জায়গাটা ডেডিকেশন তোমাকে এই রুটিনটা ঠিক করে দিতে পারবে। আমি সবাইকে বলবো যে সবকিছু বাঁচিয়ে রাখো, কারণ আজ 22-24 বছরে বন্ধুদের সাথে যে আর কি আড্ডা মারছো, এটা তুমি আর 10 বছর পরে গিয়ে সেই বন্ধুদেরকেও খুঁজে পাবে না। দরকার আছে, আমরা কেউ 700 বছর বাঁচবো না, 60 বছর, 70 বছর বাঁচবো। 70 বছরের মধ্যে 60 বছর তো নিজেদের, বাকি 10 বছর আবার ছেলে মেয়ে, নাতি নাতনি শাসন করবো, ওখানে যাবে না, ওর সাথে কথা বলবে না, এটা খাবে না, তাই না? তো আমাদের এইটুকু লাইফের তো অলরেডি 25 বছর কেটে গেল, বাকি তো 35 বছর, এখনো চাকরি পেতে আরো 2-3 বছর। তাহলে আমরা আমরা বলবো, আমি বলবো সবকিছুকে বজায় রাখো। গার্লফ্রেন্ড রয়েছে ধরে রাখো, তাকেও বোঝাও যে আমরা এতক্ষণ 2-3 ঘন্টা 4 ঘন্টা রাত্রেবেলা কথা বলছি না, আমরা তো কমিটেড, আমাদের রিলেশনের প্রতি কমিটেড। তাহলে দরকার নেই আমরা আমাদের সময় মতো আমরা দিনের মধ্যে 10 বার কথা বলবো, 2 মিনিট করে কথা বলবো, কিন্তু বাকি সময়টা আমি এখানে দেবো। আমি আরো আসবো ডিটেলস এই জায়গাটা। সোশ্যাল মিডিয়া, রিলস, সবকিছু দেখো, কারণ রিলস দরকার আছে, তোমার রিফ্রেশমেন্টের দরকার আছে, কিন্তু সবকিছুর মধ্যে একটা লিমিটেশন রাখো, একটা গন্ডি রাখো। কেমন, আমরা যখন একটা গরুকে চড়তে দিই, কিন্তু খুঁটো বেঁধে, এই খুঁটা বেঁধে রাখো, যে যা বাবা চড়ে খা, কিন্তু এই বাউন্ডারি, তুমিও তোমার মধ্যে একটা এরকম বাউন্ডারি দাও, যে আমাদের এই যে 24 ঘন্টা লাইফ, এই 24 ঘন্টার মধ্যে তোমার 8 ঘন্টা সময় দাও তোমার ঘুমানোর জন্য, 8 ঘন্টা সময় দাও তোমার নিজস্ব কাজের জন্য। তুমি কোনো জব করো, চাকরি করো, সেটা, আর তোমার ধরো চাকরি করো না, টিউশন করো, তোমার গার্লফ্রেন্ড, তোমার বয়ফ্রেন্ড, তোমার বন্ধু বান্ধব, তোমার সোশ্যাল মিডিয়া, সব এর মধ্যে দাও না। এখনো তো বাকি 8 ঘন্টা সময় রয়েছে। আমি 8 ঘন্টা থেকে বলবো 6 থেকে 7 ঘন্টা এখানে দাও। এইখানে যখন ঢুকবে জুতো খুলে, তখন মা বাবাকেও অ্যালাউ করবে না। এই জায়গাটা একান্ত তোমার। মোবাইল ফোন, গার্লফ্রেন্ড, বন্ধু বান্ধব, প্রতিবেশী, আত্মীয় স্বজন, এমনকি বাবা মাও না। এই গন্ডিটা একান্তই তোমার। এই যে যে 6-7 ঘন্টার কথা বললাম, এটা একান্তই তোমার নিজস্ব। এই জায়গাটায় কোনো কিছুর সাথে ভাগ করবে না। খেয়াল করে দেখো, তোমার সবকিছু মিটছে। তোমার ঘুম আমি 8 ঘন্টা ধরেছি, এখান থেকে যদি তুমি কিছুটা সময় বাঁচাতে পারো তাহলে হচ্ছে। এখানে তোমার কাজের এটা, এখানে থেকে আমি 8 ঘন্টা জায়গায় 7 ঘন্টা সময় নিচ্ছি, আরো 1 ঘন্টা রয়েছে তোমার জন্য। তাহলে এই এই যে যে পার্টটা, এই জায়গাটায় তুমি কাউকে অ্যালাউ করবে না, ইভেন তোমার বাবা মাকেও না। আমি এই ডিটেলসে আরো আসবো। যদি এটা ঠিকঠাক কাজ করতে পারো, তাহলে দেখবে অটোমেটিক এই ব্যাপারগুলো ঠিকঠাক কাজ করছে এবং তোমার মধ্যে একটা জেনুইন স্কিল তৈরি হচ্ছে। যখন এটা হবে, তখন এই কনফিডেন্স, মোটিভেশন এবং সাকসেস যেটাকে বললাম, যে তুমি চোখে দেখতে পাবে। আমি রেগুলারিটি ক্যালকুলেশনের জায়গাটা আসি। আমি 7 ঘন্টা করে রেগুলার এতে দেখছি পার ডে। ঠিক আছে, আমি 7 ঘন্টা নেবো না, আমি তোমাকে সময় দেবো, প্রচুর সময় দেবো। আমি জানি তোমার গার্লফ্রেন্ড আছে, তোমাকে সময় দিতে হবে, সোশ্যাল মিডিয়ার দরকার আছে, তোমাকে সময় দিতে আমি দেবো। 7 ঘন্টা পার ডে, সপ্তাহে 7 দিন, কত ঘন্টা? 49 ঘন্টা পার উইক, তাই তো? আমি রাফলি এটাকে 50 ঘন্টা নিচ্ছি। আমি তোমার থেকে সময় বেশি নেব না, আমি আবারও বলছি সময় বেশি নেব না। রাফলি 50 ঘন্টা, 50 ঘন্টা পার উইক। আমাদের 4 উইকে 1 সপ্তাহ, কত ঘন্টা আসছে গো? 200 ঘন্টা পার মান্থ, পার মান্থ। আমি 1 ঘন্টা করে প্রত্যেক সপ্তাহে বেশি নিয়েছিলাম তো, সপ্তাহে 1 ঘন্টা করে বেশি সময় নিয়েছিলাম, 4 সপ্তাহে 4 ঘন্টা সময় বেশি নিয়েছি। চলো, আমাদের 4 সপ্তাহ মানে কতদিন? 4 সাথে 28 দিন।
আমাদের ফেব্রুয়ারি বাদ দিয়ে কোনো মাস 28 দিনের না, সব 30-31 দিন। তাহলে প্রত্যেক মাসে তুমি গড়ে 2 দিন বা 3 দিন করে সময় সুযোগ পাচ্ছ। আমি বলবো যাও চড়ে এসো, তোমার বেঁচে নাও ওখান থেকে, একদম দীর্ঘশ্বাস করে একদম শ্বাস নিয়ে এসো, আবার এসে বসো। তাহলে হলো তো, আমি এখান থেকে 1 ঘন্টা সময় নিয়েছিলাম, তোমার আমি ওদিকে 2 ঘন্টা গড়ে, এই 2 ঘন্টা বলছি 2 দিন মাসের মধ্যে ছেড়ে দিলাম, চড়ে এসো বাবা। 200 ঘন্টা পার মান্থ, 200 ঘন্টা পার মান্থ। আমি যদি 12 মাস 1 বছরে হিসাব করি, 1200 ঘন্টা পার ইয়ার। আমি এটাকে বলছি 1000 ঘন্টা দাও, 1000 ঘন্টা পার ইয়ার, 1000 ঘন্টা পার ইয়ার। আমাদেরকে সবসময় টার্গেট করতে হয় এই 1000 ডেজ। তুমি ডব্লিউবিসিএস এর জন্য প্রিপারেশন নিচ্ছ তো, 1000 দিন টার্গেট করো, পার ইয়ার 1000 ঘন্টা করে সময় দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, আমাকে বলতে হবে না, তুমি একবার ভেবে দেখো। 1000 দিন নিজেকে টার্গেট দাও, 1000 দিন। 1000 দিন মানে কত, মোটামুটি 365 দিনে 1 বছর, তাহলে 3 বছরেরও কম সময়। ঠিক বলছি তো? আমি আগেই বললাম যে ডব্লিউবিসিএস যদি টার্গেট করো, ডব্লিউবিপিএসসি যদি টার্গেট করো, তাহলে তোমাকে 3 বছর ধরতে হবে। আমি তো তোমাকে 3 বছরের কম বলছি। 1000 ঘন্টা থেকে 1 দিন, 1000 দিন থেকে 1 দিন কম করা যাবে না। আর প্রতি বছর 1000 ঘন্টা থেকে কম করা যাবে না। 1000 ঘন্টা দিতেই হবে, 1000 ঘন্টা তোমাকে, এই সরি ভুল বললাম, 1200 2400, হ্যাঁ এই জায়গাটা যেটা আসছে 1200 12 2400 ঘন্টা পার ইয়ার। আমি এখানে বলছি 2000 ঘন্টা সময় দাও, 2000 ঘন্টা সময় দাও, 1000 দিন পার ইয়ার, 2000 ঘন্টা করে সময় দাও। এখানেও আমি 400 ঘন্টা বাদ দিয়ে দিয়েছি। 400 ঘন্টা করে আমি যদি বছরে বাদ দিই, মানে হিসাব করো 400 ঘন্টা, তাহলে বছর মানে 12 মাস। 12 মাসে কত করে আসছে দেখো তো, 3 × 12 = 36, 40, 3 × 12 = 36, মানে প্রতি মাসে 33 ঘন্টারও বেশি সময় আমি আরো ছেড়ে দিলাম। প্রতি মাসে এমনি 2 দিন, এই যে মনে করে দেখো, প্রতি মাসে অলরেডি আমি 2 দিন ছেড়ে দিয়েছি, আরো প্রতি মাসে 33 ঘন্টা বা 34 ঘন্টা, মানে প্রতি মাসে আমি যদি 33-34 ঘন্টা ধরি, রাফলি আমি এটাকে 33-34 ঘন্টার জায়গায় আমি 35 ঘন্টা ধরছি, 35 ঘন্টা। তাহলে 35 ঘন্টা মানে 1 মাস, মানে এটা পার মান্থ, যেহেতু 12 দিয়ে ভাগ করেছি পার মান্থ, এটা পার মান্থ 35 ঘন্টা। আর 1 মাসে আমার 4টে সপ্তাহ, ঠিক আছে, 4 সপ্তাহ, তাহলে 35 ঘন্টা মানে মোটামুটি 4 × 8 = 32, তার মানে সপ্তাহে 8 ঘন্টা করে। তাহলে হচ্ছে তো তোমার সময় এক্সট্রা পাচ্ছ তো। তো এই সময়টা তুমি দাও। আবারও বলছি, 1000 দিন টার্গেট করো, 2000 ঘন্টা পার ইয়ার টাইম দাও। এবার আমি তোমাকে যে কোনো ফিল্ডে কথা বলি না, যে কোনো ফিল্ডে, ডব্লিউবিসিএস ছেড়ে দাও, যে কোনো ফিল্ডে। ধরো গিটারের কথা যদি ধরি, ধরো গিটারে ধরো তুমি কিছু জানো না, এবার তুমি যদি গিটার নিয়ে বসো, আগামী 1 বছর ধরে যদি তুমি সেই গিটারের পেছনে 2000 ঘন্টা টাইম দাও, তাহলে তুমি বলো আমাকে যে তুমি সেখানে মাস্টার তৈরি হতে যে পারবে কিনা, তুমি কালকে গিটারে অন্য কাউকে টিউশন দিতে পারবে কিনা। কখন আমরা টিউশন দিতে পারি, যখন আমাদের মধ্যে স্কিল তৈরি হয়। এই যে তুমি ধরো, তুমি হতে পারে যে তুমি 5-6 এ বাচ্চা পড়াচ্ছ, কেউ বা 9-10 এ বাচ্চা পড়াচ্ছ, কেউ বা গ্রাজুয়েশন লেভেল বা হাই সেকেন্ডারি লেভেলের পড়াচ্ছ, আছে তো এখানে অনেকে। তাহলে ওটা কেন পড়াচ্ছ, কিভাবে পড়াচ্ছ, তা তোমার মধ্যে স্কিলটা রয়েছে তাই, তাই তো। কালকে তুমি এই গিটারেও কালকে টিউশন দিতে পারবে, এই তোমার মধ্যে সেই স্কিল তৈরি হবে কিনা। আমি গিটার বাদে যে কোনো কিছু, ফটোগ্রাফি, ডান্স, তুমি যে কোনো ফিল্ড ধরো না, আমি যদি বলি 1000, মানে 1 বছরে যদি 2000 ঘন্টা টাইম দাও, আর কোনো কিছুর পেছনে যদি তুমি 1000 দিন ধরে রাখো, তা ওইখানে তোমার স্কিল তৈরি হয়ে যাবে, তুমি মাস্টার তৈরি হয়ে যাবে, তুমি অন্য কাউকে শেখাতে পারবে, জ্ঞান দিতে পারবে, এটা নয় ওটা ঠিক, এইভাবে না ওইভাবে করতে হয়, পারবে কিনা। আমি একটু জানাও যে ভুল বলছি কিনা, বা এত কিছু বললাম, অনেক কথা বাড়তি বলেছে, অনেক কিছু বাড়তি বলেছে, কিন্তু আলটিমেট যে জিস্ট, যেটা বাটার, সেটা পাওয়া যাচ্ছে তো, সেটা বোঝা যাচ্ছে তো যে হ্যাঁ এই জায়গাটা ঠিক। আমি হ্যাঁ অনেকগুলো বাড়তি কথা বলেছি, অনেকগুলো বাড়তি কথা বলেছি, কিন্তু যে জায়গাটা আমার মূল উদ্দেশ্য সেই জায়গাটা পাওয়া যাচ্ছে তো। আমি বলবো শুধু এই জায়গাটাকে ফোকাস করো। আমি এখনো পর্যন্ত কিন্তু বই বা অন্য কোনো কিছু কথা বলিনি, আমি বলবো, আসবো সবকিছুতে। আমি এই যে যে যেটা বললাম, এটাকে ফার্স্ট তৈরি করো, বিশ্বাস করো এটা তৈরি করতে তোমার অনেক দিন সময় লাগবে, এই বাউন্ডারিটা।
যেখানে বললাম জুতো খুলে ঢুকবে, এখানে যখন ঢুকবে তুমি কাউকে নিয়ে ঢুকবে না, তোমার মোবাইল ফোন, তোমার বন্ধু বান্ধব, গার্লফ্রেন্ড, প্রতিবেশী, এমনকি তোমার বাবা মাও না। এখানে যখন ঢুকবে সম্পূর্ণ এটা তোমার নিজের জগৎ, এইখানে তুমি কাউকে টাইম দেবে না। হতে পারে তুমি কোনো জবের মধ্যে রয়েছো, তোমার জব শিডিউল তোমার এতে অনেক বেশি, আমি এখানে 8 ঘন্টা ধরেছি, তোমার যাতায়াত তোমার এতে অনেক বেশি। আমি বলবো তোমার প্রত্যেক 30 মিনিটটাকেও কাজে লাগাও। যে তুমি ট্রেন জার্নি করো সেখানে 8 ঘন্টা 45 মিনিট লাগে, তুমি সেই সময়টাও কাজে লাগাও। ওখানে তুমি একটা ট্যাব কিনে নাও, ওই ট্যাবের মধ্যে পড়াশোনা করো। দরকার হলে ছোট ছোট খাতা যেগুলো হয় সেগুলোকে ক্যারি করো, ট্যাবের মধ্যে রেখে ট্যাবের উপর খাতা লিখে টুকটুক করে করো। ওই ওই লেখাটা, ওই প্র্যাকটিসটা খুব সুন্দর হতে হবে, দরকার নেই, খুব সুন্দর হওয়ার দরকার নেই। কারণ তুমি যখন ধরো, আমি ধরে নিচ্ছি তুমি অঙ্ক প্র্যাকটিস করছো বা রিজনিং প্র্যাকটিস করছো, যে তোমার ট্যাবের মধ্যে খোলা রয়েছে, সেখান থেকে থেকে তুমি প্র্যাকটিস করছো, তোমার লেখা খুব সুন্দর করে করার দরকার নেই, তো তুমি তো করছো খুব শর্টকাটে, যে যেভাবে নিয়মে শিখিয়েছি, যেভাবে করানো হয়েছে তোমাকে সেইভাবে। তুমি ওই 8 ঘন্টা সময়টাও কাজে লাগাও। আমি তোমাকে বলবো যে এভরি উইক 50 ঘন্টা পার উইক এটা একটা রুটিন তৈরি করো, নিজের কাছে এটাকে রাখো। মনে রাখবে ডেতে করবে না, কারণ আমরা মনে করে দেখো ছোটবেলায় এরকম অনেক রুটিন তৈরি করেছো, সকালবেলা 5টা থেকে 7টা পর্যন্ত ইংলিশ পড়বো, 7টা থেকে 9টা পর্যন্ত অঙ্ক করব, রুটিন তৈরি করেছো না? এই রুটিন আমরা খুব বেশি 1-2 সপ্তাহ মেনে চলতে পেরেছি। মনে রাখবে সময়কে কখনো তুমি বাড়তে পারবে না। তাই আমি যেটা বললাম, উইকলি টার্গেট করো। হতে পারে ধরো আজকে তুমি কোনোভাবে 4 ঘন্টা পড়তে পেরেছো, হতেই পারে তোমার বাড়ির দায়িত্ব দায়বদ্ধতা বেড়ে গেছে, কারণ আমরা যারা এই এজ গ্রুপে দাঁড়িয়ে রয়েছি তাদের মধ্যে অটোমেটিক একটা দায়বদ্ধতা চলে এসছে। ওই যে বললাম, হতেই পারে আমার বাবার শরীর খারাপ, কালকে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে, তো আমি সময় কোথা থেকে কাটছাট করবো? আমার পড়াশোনার থেকে। আজ যদি আমি 4 ঘন্টা সময় দিই, কালকে চেষ্টা করব যে আমার তো টার্গেট রয়েছে 7 ঘন্টা, আমি এখান থেকে যেভাবে হোক, যে কালকে আমি 8 ঘন্টা দিতে পারি কিনা। কালকে হলো না 8 ঘন্টা, আমি 6 ঘন্টা দিতে পেরেছি, পরের দিন দেখুন 8 ঘন্টা দিতে পারি কিনা, হলো না 7 ঘন্টা দিতে পেরেছি, আবার পরের দিনে তো 4 ঘন্টা দিতে পেরেছি। কিন্তু আমার তো মাসের মধ্যে এ রয়েছে যে আমি মাসে 200 ঘন্টাই করবো, সেখান থেকেও মাসে আমি 33 ঘন্টা বাদ দিয়ে দিয়েছি। মানে আমি মোটামুটি রাফলি আমি ধরে নিচ্ছি 170 ঘন্টা পার মান্থ। যে 50 ঘন্টা করে এ করো, তুমি প্রথম সপ্তাহ 50 ঘন্টা, দ্বিতীয় সপ্তাহ 50 ঘন্টা, তৃতীয় সপ্তাহ 50 ঘন্টা, চতুর্থ সপ্তাহে তো তোমার 20 ঘন্টা চলে আসছে, তাই না? দেখো আসছে কিনা। এই এই ক্যালকুলেশনটাকে রাখো, 50+50+50+20। এবার যদি এটা কোন রকম ধরো 30 ঘন্টা হলো, তুমি এই জায়গাটা চেষ্টা করো এই 50টাকে 60 করা যায় কিনা। কিন্তু কখনো এদিকে রাখবে না, কারণ হতে পারে এর পরের সপ্তাহে তোমার জন্য আরো বড় বিপদ অপেক্ষা করছে। তাই এটা কখনো করবে না, তুমি এখানে চেষ্টা করো 60 ঘন্টা করা যায় কিনা। এখানে হলো না 40 ঘন্টা, এখানে করো 70 ঘন্টা করা যায় কিনা। ঠিক এইভাবে দেখবে অটোমেটিক তুমি এটাকে 170 ঘন্টা পৌঁছাতে পারছো। টার্গেট করো এইভাবে। এবং এই যে যে টাইমের রেসপেক্টে টার্গেট করছো, একই রকম প্রত্যেক সপ্তাহে টার্গেট করো যে হিস্ট্রির জন্য এই দুটো টপিক, জিওগ্রাফির জন্য এই দুটো টপিক, বায়োসায়েন্সে এই একটা টপিক, ফিজিক্যাল সায়েন্সে এই একটা টপিক, ম্যাথসে এই দুটো টপিক। অটোমেটিক হবে, আজকে না হোক কালকে হবে। ডব্লিউবিসিএস না হোক ডব্লিউবিপিএসসির মিসলেনিয়াস হবে, ডব্লিউবিপিএসসি না হোক রেল হবে, রেল না হোক স্টাফ সিলেকশন কমিশন হবে। হবে যদি তুমি স্নান না করে উঠে এসো। অর্থাৎ তুমি যদি একবার ভেবে নাও যে আমার এই ফিল্ডে দরকার রয়েছে, আমার সত্যিকারের খিদে রয়েছে, তাহলে যে গামছা পরে জলে নেমেছো না, গামছা পরে জলে নেমেছো, না স্নান করে উঠবে না। স্নান করবে, শ্যাম্পু করবে, ভালো করে সাবান ঘষবে, বগল, হাত পা, ঘাড়, চোখ, মুখ করে কুলুকুচু করবে, ভালো করে মাথায় এরকম করে ঘষবে, তারপরে উঠবে স্নান করে। যদি এটা করতে পারো, যদি বিশ্বাস রাখতে পারো, আমি আবারও বলছি 2024 হয়নি, 2025 হবে, 2025 হবে না 2026 হবে, 2026 হবে না 2027 হবে, হবেই। ডব্লিউবিপিএসসি হবে না তো রেল হবে, রেল হবে না তো পুলিশ হবে, পুলিশ হবে না তো স্টাফ সিলেকশন কমিশন হবে, হবেই। শুধু এই কটা জিনিস, যে কটা জিনিস আমি বললাম, যে 50 ঘন্টা পার উইক টার্গেট রাখো, মাসে 170 ঘন্টা, প্রত্যেক সপ্তাহে টার্গেট রাখো সাবজেক্ট ওয়াইজ। যেই সপ্তাহে আমি হিস্ট্রি পুরোটা পড়বো একদমই না, হিস্ট্রিতেও দুটো টপিক রাখো, জিওগ্রাফিতেও দুটো টপিক রাখো, বা জিওগ্রাফিতে একটা, পলিটিতে দুটো, পলিটি একটা, ইকোনমিক্সে দুটো। এইভাবে প্রত্যেক সপ্তাহে নিজের থেকে কৈফিয়ত নাও। জেনে রেখো, আমাদের যদি টার্গেট না থাকে আমরা সেই কাজ করতে পারি না। যেখানে আমাদের অ্যাওয়ার্ড নেই আমি সেই কাজ করি না।
তুমি জেনে রেখো যে তোমার মধ্যে ভালো লাগা আসছে কি করে, না তুমি ওখানে কিছু না কিছু খুঁজে পেয়েছো, কিছু না কিছু খুঁজে পেয়েছো, তবেই তার প্রতি ভালো লাগা আসছে। অর্থাৎ যে ভালো লাগাটা আমি হয়তো খুঁজে পাইনি, তোমার রয়েছে। তোমার ফটোগ্রাফি ভালো লাগে আর আমার ওপারটা ভালো লাগে না, তার মানে নিশ্চয়ই তুমি ওর মধ্যে কিছু না কিছু খুঁজে পেয়েছো। তোমার গিটার ভালো লাগে, আমার জিম ভালো লাগে, আমার একটু বডি বিল্ডিং ভালো লাগে, তাহলে আমি এর মধ্যে কিছু খুঁজে পেয়েছি, তুমি ওখানে কিছু খুঁজে পেয়েছো। তাই এইভাবে কিন্তু নিজেকে তৈরি করো, এইভাবে নিজেকে তৈরি করো। যদি এটাকে রুটিন ওয়াইজ করতে পারো এবং নিজের থেকে যদি কৈফিয়ত নিতে পারো, আমি যে বললাম হিস্ট্রি 2টো চ্যাপ্টার, জিওগ্রাফি দরকার নেই, হতে পারে যে এন্ড অফ দা উইক দেখা গেল হিস্ট্রি তুমি একটা পেরেছো আর একটা পারোনি, জিওগ্রাফি একটা পেরেছিলে আর একটা পারোনি, বায়ো সায়েন্স হয়নি, ফিজিক্যাল সায়েন্সটা হয়েছে, ম্যাথের দুটো হয়নি, একটা হয়েছে। দেখবে তুমি টার্গেট নিয়েছিলে 15টা চ্যাপ্টার, এটা 5টা চ্যাপ্টারে এসছে। প্রথম সপ্তাহে 5টা চ্যাপ্টার আসবে, দ্বিতীয় সপ্তাহে 6টা, তৃতীয় সপ্তাহে 7টা, 8টা, 9টা আসবে, আসবে, অটোমেটিক আসবে। কালকে তোমার ইচ্ছা করবে। আর যখন একবার মেশিন স্টার্ট হয়ে যাবে, তখন দেখবে আজ যেটা 5টা চ্যাপ্টারে করছো, কালকে সেটা সেই টাইমে সেই এফোর্টে 6টা চ্যাপ্টার হচ্ছে। তুমি যখন এটাকে 1 মাস 2 মাস 3 মাস করতে পারবে, দেখবে তারপর প্রত্যেক সপ্তাহে 7টা 8টা চ্যাপ্টার ওই এফোর্টে হচ্ছে, তোমাকে এক্সট্রা এফোর্ট দিতে হচ্ছে না। ইনিশিয়াল স্টেজ সবসময় জন্য টাফ হয়। তুমি ওয়া ক খ এবিসিডি শিখতে বছরের পর বছর লাগিয়েছিলে, তারপরে যখন ওই এবিসিডি অ ক খ দিয়ে বাবা মা শিখেছিলে, ওটা কয়েক মাস লেগেছিল। আর ওই বাবা মা দিয়ে যখন সেন্টেন্স তৈরি করেছিলে, আমার বাবার নাম অমুক, ওটা শিখতে মাত্র কয়েক দিন লেগেছিল। আর ওটা দিয়ে রচনা তৈরি করতে কয়েক ঘন্টা লেগেছিল মাত্র। তাই আবারও বলছি, ইনিশিয়াল স্টেজ সব সময়ের জন্য টাফ হয়। তাই এই জায়গাটাকে প্র্যাকটিস করো, এই জায়গাটাকে বোঝার চেষ্টা করো। এটা কোনো নয়, এটা কোনো ওই রকেট সায়েন্স না যে এরকম একটা বিরাট কিছু ব্যাপার রয়েছে। যদি এটাকে ভেঙে নিতে পারে, এই যে আমি যেভাবে বলছি, তুমি যদি ভাবো হিস্ট্রি একটা বড় সমুদ্র, একদম তাই, জিওগ্রাফি বড় সমুদ্র, একদম তাই, কিন্তু ওখান থেকে যদি তুমি সেগ্রিগেট করতে পারো, সেগমেন্ট তৈরি করতে পারো, তাহলে ডেফিনেটলি তোমার আর ভয় লাগবে না। ম্যাথের 20টা চ্যাপ্টার রয়েছে, 25টা চ্যাপ্টার রয়েছে, দেখলে ভয় লাগবে, কিন্তু ওটা তুমি ভেঙে নাও যে আমি এই এই সপ্তাহে দুটো করব, মাসের মধ্যে আমি 8টা চ্যাপ্টার করেছি, আর ভয় লাগবে না, আর ভয় লাগবে না, তোমার কালকে করতে ইচ্ছা করবে। আমাদের সাইকোলজিক্যাল মাইন্ড সবসময় অ্যাওয়ার্ড চাই। আমার যদি একজন গার্লফ্রেন্ড থাকে না, আমি যদি তার জন্য একটা ছোট্ট চিপস কিনে নিয়ে যাই, একটা ছোট্ট 5 টাকা চকলেট কিনে নিয়ে যাই, সেও খুশি হবে। কিন্তু খালি হাতে প্রত্যেক দিন দিনের পর দিন যাই, সেও বেশ অন্যরকম। একটা সামান্য একটা গোলাপ ফুল নিয়ে গেলাম, একটা পাশের রাস্তাতে যেতে যেতে একটা চাপা ফুল ছিল, একটা চাপা ফুল তুলে নিয়ে গেলাম, ভালো লাগবে। এই যে টেস্ট, এই যে রেগুলারের যে টেস্ট অ্যান্ড প্রেফারেন্স, এটা যদি তুমি দেখাতে পারো রেগুলার, তাহলে তোমার মধ্যে একটা অন্যরকম ভালো লাগা আসবে, অন্যরকম ভালো লাগা আসবে। আমি কি বোঝাতে পারলাম? একটু আমাকে জানিও। আমি তাহলে নেক্সট রিজনিং এ চলে যাব। তোমরা তাড়া দিচ্ছ, তাহলে বুঝতে পারলাম এই পার্টটা তোমাদের জন্য খুব একটা সুইটেবল না। অর্জুন রায়, মানে ঠিকঠাক লাগছে না, তাই তো? একদম তোমার পছন্দ মতো হচ্ছে না। বাকিদের, মানে আমি কি তোমাদেরকে টাচ করতে পারলাম? হ্যাঁ, 1 ঘন্টা 20 মিনিট হয়ে গেছে, তার মধ্যে প্রথম 10 মিনিট বাদ দিয়ে দাও। 1 ঘন্টা 20 মিনিটে আমি কি তোমাদের কোথাও টাচ করতে পেরেছি? মনে হচ্ছে যে হ্যাঁ সম্ভব। আমি হয়তো 50টা কথা বলেছি, 20টা কথা তার মধ্যে হয়তো আমাদের কাজে লাগবে না, কিন্তু আমি বোঝানোর জন্য, বলার জন্য এই কথাগুলো বলেছি। 30টা কথা জেনুইন আছে তো, খাঁটি আছে তো? 50টার মধ্যে 20টা কথা হোক না একটু অন্যরকম টাইপের, 30টা কথা খাঁটি আছে তো? ওটা টাচ করতে পেরেছো তোমাকে? মনে হচ্ছে সম্ভব? একটু আমাকে জানিও যে এটা কি সত্যি টাচ করতে পেরেছি তো? সম্ভব তো? আমি তাহলে রিজনিং এর মধ্যে ঢুকবো। আমি জানি একটু সময় লাগলো, কিন্তু বিশ্বাস করো, আমি যদি খুব ফাস্ট করে করতাম তাহলে হয়তো কিছুই বোঝা, আমি যদি শুধু বলতাম দেখো টাইম আমাদের এই, যদি তুমি 7 ঘন্টা করে নাও, এই সময় দাও, তুমি বুঝতে না। একটু আমাদেরকে গল্প দরকার আছে, তার জন্য আমি সময় নিলাম। মানে তোমরা আলটিমেট আমাকে অ্যালাউ করলে তো, আমি সেটাই আর কি বলতে চাইলাম যে আলটিমেট তোমরা কিন্তু আমাকে অ্যালাউ করলে, তবে কিন্তু আমি এটাকে করলাম। মানে তোমাদের সহযোগিতা ছাড়া আমি কিন্তু করতে পারবো না। আবারও বলছি, তোমাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি করতে পারবো না। আমি তাহলে রিজনিং এ চলে গেলাম। চলো আমি রিজনিং এ ঢুকলাম তাহলে।
একটা মিনিট। একা যদি সবকিছু হয় না, যা হয় অবস্থায় আর কি। আমি জানি তোমাদেরকে মাঝে মাঝে একটু বিরক্ত করছে, এবারে আমি ইয়েতে ঢুকে যাব, রিজনিং এর মধ্যে ঢুকবো। আমি জানি একটু বিরক্ত করছি তোমাদেরকে, একটু আমাকে অ্যালাউ করো। একটা ক্লাস বন্ধ রয়েছে, বোধহয় স্যারের কোনো নেটওয়ার্কের প্রবলেম বা কিছু একটা হয়েছে, ওখানে বলে দিই। হ্যালো, চলো আমি রিজনিং এর মধ্যে ঢুকছি। কোনো রিপ্লাই নেই, কি ব্যাপারে বাবা। চলো, চলো আমি চলে গেলাম রিজনিং এর মধ্যে। আচ্ছা, খুব ছোট্ট করে বলে দিই আমি কি এতক্ষণ ধরে ছিলাম। নামটাও তো জানো না। আমার নাম হচ্ছে রজত ঘোষ। পার্সিং পিএইচডি রয়েছে, পিএইচডি কমপ্লিট হয়ে গেছে, মানে এখন নামের আগে ডক্টরেট বসানো যায়। বর্তমানে আমি রয়েছি ম্যাকাউটে। ম্যাকাউটে রয়েছে, ম্যাকাউট চেনো? তাও আমি বলে দিই, মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এটা রয়েছে আমাদের এর পুরোনো ক্যাম্পাস সল্টলেকে। নতুন ঝা চকচকে ক্যাম্পাস রয়েছে হরিণঘাটা। যারা হরিণঘাটা চেনো না তাদেরকে বলবো কল্যাণী, নদিয়ার কল্যাণী, মানে নদিয়াতে রয়েছে আর কি। তো বর্তমানে আমি ম্যাকাউটের সাথে জড়িত রয়েছে। এর আগে আমি রাইসে 6.5 বছরের বেশি সময় কাটিয়েছি, 6 বছর 7-8 মাস 9 মাস কিছু একটা হবে এরকম রাইসে। তারপরে আন একাডেমি, আন একাডেমি 4 বছরের একটু বেশি সময়, 4 বছর 1 মাস 2 মাস এরকমই হবে হয়তো। আন একাডেমি মানে এখনো যদি তুমি গুগলে সার্চ করো আন একাডেমি রজত ঘোষ, এখনো আমার প্রোফাইল দেখতে পাবে। হয়তো আস্তে আস্তে ভিউ কমছে এই যা, কিন্তু এখনো আন একাডেমিতে আমার প্রোফাইলটা আছে। আন একাডেমি রজত ঘোষ সার্চ করলে এখনো পেয়ে যাবে। মোটামুটি আমার সাবজেক্ট হচ্ছে ম্যাথ আর রিজনিং, এই সাবজেক্টগুলো আমি পড়াই বা এইভাবে আমি পড়িয়ে আসছি। এরপর 2020 থেকে এটাকে পুরোপুরি অর্গানাইজড ওয়েতে করছি। মানে আমি ম্যাথ রিজনিং পড়ে ঠিক আছে, এর ছাড়া অন্যান্য সাবজেক্ট রয়েছে সেগুলো তো আমি জানি না। তাই অন্যান্য সাবজেক্ট টিচার ফ্যাকাল্টি দিয়ে সেগুলো, মানে এখন আমাদের সমস্ত কিছুর জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে, সেটা ডব্লিউবিসিএস, স্টাফ সিলেকশন কমিশন, রেল, পুলিশ, এএনএম, জিএনএম, নার্সিং, তোমার ওদিকে এন এর ডব্লিউবি সেট, এদিকে টেট সেট, যাই বলো না কেন সবকিছুর জন্য আলাদা আলাদা ব্যাচ রয়েছে। তো এগুলো 2020 সাল থেকে কন্টিনিউ চলছে। আমি যে কথাগুলো তোমাদেরকে বললাম এগুলো আমি সব শেয়ার করে দেবো। এই সবকিছু এর মধ্যে রয়েছে, যা বা যে পয়েন্টগুলো আমি ডিসকাস করলাম এগুলো সবকিছু এর মধ্যে এখানে রয়েছে। আমি রিজনিং এর মধ্যে চলে গেলাম ডিরেক্ট। রিজনিং এর ক্ষেত্রে খুব ছোট্ট করে ডেফিনেশন বলে দিই, রিজনিং ব্যাপারটা কি রয়েছে আমাদের। যে রিজনিং যদি বলি, ধরো রিজনিং এর ক্ষেত্রে বলার আগে আমি বলি, ধরো ম্যাথ ধরে নাও, ধরে নাও আমি ম্যাথসে খুব স্ট্রং, মানে আমি আমি খুব ভালো পারি, আমি খুব ভালো আমার ম্যাথে খুব স্ট্রং, আমি খুব ভালো প্র্যাকটিসের মধ্যে রয়েছি। তো আমাকেও ধরো 25টা কোশ্চেন দেওয়া আছে, তোমাকেও 25টা কোশ্চেন দেওয়া আছে, আর তুমি হচ্ছে ম্যাথে একদমই কাঁচা, কিচ্ছু জানো না, কোনো প্র্যাকটিস নেই, একেবারে ম্যাথ দেখলে কয়েকশো হাত দূরে চলে যাবো। আর আমি ঠিক উল্টোটা, আমার প্রচুর প্র্যাকটিস রয়েছে, আমি খুব ভালো পারি। তাহলে আমি খুব ভালো পারি মানে আমার ম্যাথে স্কোর 25 হয়ে যেতে পারে, 25-এ 25, বা একটু খারাপ হলে 24 বা 23। আর তুমি একদমই পারো না, তোমার স্কোর 0 হয়ে যেতে পারে, বা কোন রকম একটু অর্ধেক চেষ্টা টেষ্টা করে 1-2 হতে পারে। রিজনিং এবার উল্টোটা, ধরো তুমি রিজনিং মাস্টার, তুমি খুব ভালো জানো, খুব ভালো আর রিজনিং আমি একদম জানি না, আমি প্রথমবার সাবজেক্ট নাম শুনছি, আমাদের দুজনকে 25টা করে কোশ্চেন দিয়েছে। তো আমি যদি একটু চেষ্টা সাধ্য করি, একটু যদি পড়ে বুঝি যে কি দিয়েছে, কোশ্চেনটা কি দিয়েছে, তাহলে আমি 25-এর মধ্যে 7-8-9 পেয়ে যাবো। আর তুমি রিজনিং এ মাস্টার, সবকিছু জানো, প্রচুর প্র্যাকটিস রয়েছে, তাহলেও দেখবে তোমার রিজনিং এ ওই 20-21-22 এখানে গিয়ে থেমে যাচ্ছে। অর্থাৎ ম্যাথ বা ইংলিশ এরকম টাইপের যা সাবজেক্ট হোক না কেন, আমি সেখানে মাস্টার, মানে আমার স্কোর 100 হয়ে যেতে পারে, আর তুমি কিছু জানো না, তোমার স্কোর 0 হয়ে যেতে পারে। রিজনিং এ 100 আর 0 বলে কিছু হয় না। অর্থাৎ এই রিজনিং হচ্ছে মাঝামাঝি জায়গাটা, রিজনিং হচ্ছে মাঝামাঝি জায়গাটা। অর্থাৎ আমি কিছু জানি না, তাও আমার মধ্যে কিছু না কিছু রিজনিং স্কিল আছে। আবার
আমি অনেক কিছু জানি তার মানে এই না যে আমি সবকিছু করতে পারবো, আমি ওখানেও আটকে যাব। ঠিক আছে, তো রিজনিং হচ্ছে এরকম জায়গাটা। রিজনিং এর ক্ষেত্রে আমরা মূলত রিজনিং এর দু রকমের ইয়ে পাই। রিজনিং আমরা মূলত দুটো জায়গা পাই, একটাকে আমরা বলছি ভার্বাল, আর একটাকে বলছি আমরা নন ভার্বাল। আমাদের দুটো পার্ট থেকেই এই ডাব্লিউবিপিএসসি কোশ্চেন করে। নন ভার্বালে মোটামুটি আমাদের 7 থেকে 8টা চ্যাপ্টার হয়। এবং আমি যদি এটা বলি, ধরো আমি 1.5 ঘন্টা করে ক্লাস করাচ্ছি তোমাদের, তাহলে এমন কিছু চ্যাপ্টার আছে এরকম 1.5 ঘন্টাতে নন ভার্বালে দুটো ইভেন 3টে চ্যাপ্টারও করা যায়, মানে তাও খুব রিল্যাক্সে, আস্তে আস্তে ধীরে ধীরে। তাহলে বুঝতে পারছো যে এই জায়গাটাতে খুব একটা বিরাট এফোর্ট দেওয়ার জায়গা নেই। মনে রাখবে রিজনিং এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে মিনিমাম এফোর্ট দিয়ে ম্যাক্সিমাম গেইন করা যায়, সেটা হচ্ছে রিজনিং। আমি যদি রিজনিং এর ছোট্ট আরেকটা ডেফিনেশন বলি, উপরে তো একটা বললাম যে রিজনিং এ 0 বলে কিছু হয় না, 100 বলে কিছু হয় না। দ্বিতীয় একটা এক্সাম্পল বা ডেফিনেশন বলছি, যে রিজনিং এর ডেফিনেশন এরকম বলতে পারো যে মিনিমাম এফোর্ট ম্যাক্সিমাম গেইন। যেরকম নন ভার্বালে এরকম একটা জায়গা যে 1.5 ঘন্টার একটা ক্লাসে দুটো চ্যাপ্টার তো বটে, 3টে চ্যাপ্টার খুব রিল্যাক্সে করা যায়। ভার্বাল রিজনিং এর মধ্যে মূলত দুটো পার্ট, একটাকে আমরা বলছি অ্যানালাইটিক্যাল রিজনিং, আর একটাকে আমরা বলছি লজিক্যাল রিজনিং। লজিক্যাল রিজনিং, অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যে আমরা মূলত অ্যানালাইটিক্যাল রিজনিং যে পার্টটা বলছি, সেখানে আমাদের মূলত সব থেকে বেশি শর্টকাট কাজে লাগে। অ্যানালাইটিক্যাল রিজনিং এর চ্যাপ্টার সব থেকে বেশি আমাদের মোটামুটি, আমরা যদি ডব্লিউবিপিএসসি দেখি তাহলে আমাদের মোটামুটি 18 থেকে 20টা চ্যাপ্টার করলে হয়ে যায়। যার অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যে মোটামুটি 10 থেকে 12টা চ্যাপ্টার রয়েছে। 10 থেকে 12টা চ্যাপ্টার শুধু অ্যানালাইটিক্যাল রিজনিং এর মধ্যেই রয়েছে, 10 থেকে 12টা চ্যাপ্টার। ঠিক আছে, এখানে সব থেকে বেশি কোশ্চেন হবে, এখানে সব থেকে বেশি শর্টকাট হয়, এবং এখানেই কোশ্চেন কিন্তু তুলনামূলক একটু টাফ করা যায়, এখানেই কাউকে আটকে দেওয়া যায়। লজিক্যাল রিজনিং পুরোপুরি লজিক্যাল, মোটামুটি এখানে আমাদের ওই 3 থেকে 4টে চ্যাপ্টার রয়েছে। লজিক্যাল রিজনিং মূলত লজিকের উপর কাজ করে, অর্থাৎ তোমার কমন সেন্স, তোমার জেনারেল নলেজ, তোমার এথিক্স, তোমার ভ্যালু তুমি এখানে কাজে লাগাতে পারবে না। এখানে কিন্তু একটা নির্দিষ্ট হইতে, মানে ধরো কোনো কিছু একটা ইয়েস বলতে গেলে এই 5টা পয়েন্ট ফলো করতে হবে। যদি এদের মধ্যে কোনো একটা পয়েন্ট ফলো না করে, তাহলে আমি বলবো এটা নো হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের লজিক্যাল রিজনিং। যাদের ক্ষেত্রে একদম কোনো সেন্স নেই, অন্তত তাদের এই পার্টটা হলো কিছুটা কাজে লাগবে। আমি রিজনিং এ চলে গেলাম, একটু কোশ্চেন আনসার তোমরা করতে থেকো, যারা কমেন্ট বক্স খোলা আছে। মনে রাখবে আমাদের এই কয়েকদিনের যে ক্লাসগুলো রয়েছে, যে 5 দিনের একটা ক্লাস শিডিউল দিয়েছি, এখানে আমরা কোনো চ্যাপ্টার ওয়াইজ যাব না। ঠিক আছে, এখানে একটা মোটামুটি একটা ওভারঅল ভিউ তোমার কাছে পৌঁছাবে। আমি আজকে যে প্রথম প্রায় 1 ঘন্টা 10-15 মিনিট এক্সট্রা টাইম নিয়েছি, এই টাইমটা অন্য কোনো ক্লাসে নেওয়া হবে না। এর পরবর্তী যে ক্লাসগুলো আসবে সেগুলো পার্টিকুলার সাবজেক্টের মধ্যে ইনভলভ থাকবে, এবং সেখানে পুরোপুরি 1.5 ঘন্টাই থাকবে, তার বেশি একদমই না। ঠিক আছে, তো পুরোপুরি 1.5 ঘন্টা কিন্তু ওর মধ্যে থাকবে। এবং ওইখানে আমরা দেখবো যে এই 1.5 ঘন্টার যে ক্লাসটা রয়েছে, এই 1.5 ঘন্টা